আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বায়োলজির তোমরা ভয় পাও যে আচ্ছা এখানে তো অনেক বায়োকেমিস্ট্রি কথাবার্তা আছে, আবার সামনে তোমাদের এসএসসি এক্সাম। তো এই অধ্যায়টা তোমরা দেখা যায় যে ছোট হলেও তোমরা অ্যান্সার করতে চাও না, মানে মনে হয় যে আল্লাহ অনেক ভয়, অনেক বিক্রিয়া টিক্রিয়া আছে, এই অধ্যায়টা স্কিপ করতে চাও। তো আজকে তোমাদের এই অধ্যায়টা আমি পড়াবো এবং এই অধ্যায়ের উপরে আজকে এইখানে তোমাদেরকে আমি শুধুমাত্র থিওরিটা পড়াই দিব। আর এই অধ্যায়ের উপরে আজকে এখানে কোনো প্রশ্ন বা সিকিউ বা এমসিকিউ কিছু লিখে আমি আনিনি। তোমাদেরকে আমি পরবর্তী একটা ক্লাসে আবার হচ্ছে এটার উপরে তোমাদের সিকিউ এমসিকিউ আমি এই অধ্যায়ের সলভ করায় দেওয়ার চেষ্টা করব সময় থাকলে। কিন্তু আজকে তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে করবে, তাহলে দেখা যাবে যে তোমরা পরবর্তীতে তোমাদের বইয়ের যে সিকিউ এমসিকিউ কোথা কোথা থেকে আসে প্রশ্নগুলো, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার ক্লাসটি করবে এবং আশা করি বুঝতে পারবে। আচ্ছা, আজকের আমাদের ক্লাসের টপিক কি? আজকে আমাদের যে অধ্যায়টা আমরা ক্লাস করব সেটা হচ্ছে তোমাদের এসএসসিতে যারা আছো অধ্যায় 4। কি বলি এটাকে আমরা? জীবনী শক্তি। আচ্ছা, জীবনী শক্তি মানে কি? মানে হচ্ছে ইংলিশ টার্ম, এটার কি? বায়ো এনার্জেটিক্স। আচ্ছা, বায়ো এনার্জেটিক্স। বায়ো বায়ো কথাটা কোথা থেকে এসেছে? জীবন বা জীব থেকে। এনার্জি মানে কি? শক্তি। তার মানে তোমার একটা জীব বলতে কাদের বুঝি আমরা? উদ্ভিদ এবং প্রাণী। বেসিক্যালি তোমাদের এই অধ্যায়ে উদ্ভিদ সংক্রান্ত পড়াশোনা আছে। এখানে তোমাদেরকে দুইটা টপিক আমি শেখাবো, একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা শ্বসন, সেটা আমরা দেখব। কিন্তু এই যে জীব মানে এই যে জীবন, লাইফ সাইকেল পরিচালনা করতে তোমার যেই শক্তিটা দরকার, এই শক্তিটাই মানে শক্তিটা তোমার কিভাবে কিভাবে তুমি পাচ্ছ এবং কিভাবে কিভাবে খরচ করছো, এই প্রক্রিয়াটা হচ্ছে তোমার এই ঘটনাগুলো বা এই সংক্রান্ত আলোচনাগুলো হচ্ছে আমার কি? বায়ো এনার্জেটিক্স। তাহলে আশা করি তোমরা একটা মোটামুটি আইডিয়া পাচ্ছ যে আচ্ছা এই অধ্যায়টাতে কি ধরনের আলোচনা হতে পারে, কি সব নিয়ে। মানে তুমি যে আমরা যে চলাচল করছি, আমাদের মতো তো উদ্ভিদ তো চলাচল করে না, কিন্তু উদ্ভিদের বৃদ্ধি হতে হয়, উদ্ভিদের আবার খাদ্য তৈরি করতে হয়। তো এই প্রক্রিয়াগুলো উদ্ভিদ কিভাবে করতেছে, এবং উদ্ভিদ যে আবার সেখান থেকে আমরা মানে আমরা তো জানি যে মানুষ বা প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদের উপর আমরা আমাদের খাদ্যের জন্য নির্ভরশীল এবং শক্তির প্রধান উৎস সূর্য। এই ধরনের কথাবার্তাগুলো আমরা এতদিন মুখস্থ করে এসেছি বা বুঝে এসেছি, কেউ না বুঝে জেনে এসেছি। এখন আমরা এই সম্বন্ধে একটু ডিটেইলস পড়াশোনা করবো আর কি। তো এই অধ্যায়ে এই যে আমরা শক্তি পাচ্ছি, কিভাবে পাচ্ছি এবং সেই শক্তি আমরা পরবর্তীতে কিভাবে ব্যবহার করতেছি, করে আমরা যে মানে শক্তিটার কি বলবো উৎপন্ন এবং ব্যবহার, এই প্রক্রিয়াটা সবকিছু মিলে আলোচনা হবে আমার এই অধ্যায়ের নাম কি? বায়ো এনার্জেটিক্স। আচ্ছা চলো দেখি তাহলে অধ্যায় কি ধরনের কথাবার্তা আছে। অধ্যায়ের শুরুতে তোমরা এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে তোমাদের এসএসসি পরীক্ষায় কোন কোন টপিকের প্রশ্নগুলো এসেছে সেই অনুযায়ী এটাকে 3 স্টার 2 স্টার 1 স্টার করে সাজানো হয়েছে। তোমাদেরকে আমি বরাবরই বলে এসেছি যে কেবলমাত্র তোমরা এমন করে যাবে না যে শুধুমাত্র 3 স্টারগুলো পড়ে আসবো অথবা 2 স্টারগুলো অথবা পড়বো এবং 1 স্টারগুলো দেখবো না, আসলে এরকম না। এখানে তোমাদেরকে আমি কতবার রিপিট হয়েছে প্রশ্নগুলো বা কোন অধ্যায় থেকে বেশি আসে এর ভিত্তিতে 3 স্টার 2 স্টার 1 স্টার করে দিয়েছি। তার মানে কি, যেটা 1 স্টারে অনেক আগে এসেছিল বা কম এসেছিল সেটা তোমার বছরে আসতে পারে না, এসে যেতে পারে। এটা তোমাদেরকে আমি বারবার বলি, তাই রিস্ক নিবে না। এখানে প্রত্যেকটা টপিক যা যা এখানে লেখা আছে, এই টপিকগুলো অধ্যায় শেষে একবার দেখে নিবে, যে হচ্ছে অধ্যায় শুরুতেই দেখবে না। অধ্যায় শুরুতে দেখলে হবে কি, তুমি শুধু এই টপিকগুলো বেছে বেছে পড়বে, কিন্তু না, একটা অধ্যায় শেষ করার পরে তখন তুমি একবার চোখ বুলাবে যে এখানে যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো তুমি খুব ভালো মতো পারো কিনা। ওকে, এই ছিল কথাবার্তা। এখন সংজ্ঞা এখানে দেয়া আছে, এটা তোমাদের বইয়েরই কথাবার্তাগুলো, জাস্ট একটু সাজানো গোছানো করে তোমাদের বইয়ের কথাগুলো আমি উপস্থাপনা করেছি। এখানে কি, জীবনী শক্তি কাকে বলে? দেখো, জীবের দৈহিক কাজ কর্ম সম্পাদনের জন্য যে শক্তি প্রয়োজন হয়, এটা খুবই কথাবার্তা। এখন দৈহিক কাজ জীব কিভাবে সম্পন্ন করে? আমাদের মতো তো মানে গাছের হাঁটা চলা করতে হয় না, বা গাছের তো আমাদের মতো দৌড়াদৌড়ি করতে হয় না, তো কাজকর্ম করতে হয় না, কিন্তু তবুও তো তার মানে তার জন্য শক্তি দরকার। কেন? গাছের বৃদ্ধি হয়, গাছ আমাদের জন্য খাদ্য প্রস্তুত করে, এর জন্য তার শক্তি দরকার না? তো এই যে শক্তি,
এই যে তার প্রয়োজন হচ্ছে, এই সব কথাবার্তা আমরা আজকে এই অধ্যায়ে পড়বো। তো তোমরা এখন একটু আইডিয়া নাও, মানে তোমরা ধীরে ধীরে যখন আমরা অধ্যায়ের ভিতরে যাব তোমাদের কাছে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। এই যে এখানে জীবনী শক্তির ক্ষেত্রে কি বলতে পারি আমরা, বৃদ্ধি, শ্বাস প্রশ্বাস, চলন, খাদ্য হজম, ফুল ফল তৈরি ইত্যাদি কাজে আমাদের এই সব শক্তি লাগে। শক্তির প্রধান উৎসকে সূর্য, এটা আমরা সবাই জানি। ওকে, নেক্সট। এসব খুবই বেসিক এবং প্রাথমিক কথাবার্তা তোমরা জানো, আমি জাস্ট তোমাদেরকে বলছি যে অধ্যায়টা কি সংক্রান্ত আলোচনা। তোমরা যদি শুরুতেই অনেক কঠিন কঠিন কথাবার্তা শোনো তাহলে অধ্যায়ের প্রতি তোমাদের আগ্রহটা শুরুতেই হারিয়ে যাবে। আচ্ছা দেখো, সবুজ উদ্ভিদ, আমরা জানি খাদ্য তৈরির একমাত্র কে করতে পারে, সবুজ উদ্ভিদ করতে পারে। প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। কোন উদ্ভিদের উপর? সবুজ উদ্ভিদের উপর, এটা মনে রাখবে, সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ একমাত্র উদ্ভিদ বা একমাত্র জীব যারা খাদ্য তৈরি করতে পারে। কেন পারে? কারণ সবুজ উদ্ভিদের, আমরা একটা টার্ম শুনেছিলাম প্লাস্টিড। প্লাস্টিড প্লাস্টিড শুনেছিলাম। প্লাস্টিড কার? আমরা যখন কোষ পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে প্লাস্টিড উদ্ভিদ কোষের একটা অঙ্গাণু। প্লাস্টিডের মধ্যে একটা আছে কি, ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট, এটা কি? এটা হচ্ছে আমার সবুজ প্লাস্টিড, সবুজ গ্রিন। এইটা থাকার কারণে আমার সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, এবং ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সবুজ উদ্ভিদ বেসিক্যালি সবুজ। আচ্ছা, সবুজ উদ্ভিদ দেখ, এই যে দেখো, সবুজ উদ্ভিদ সূর্যালোক থেকে জল, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। সিনথেসিস, মনে রাখবে, সিনথেসিস মানে তৈরি হচ্ছে, কোনো কিছু সৃষ্টি হচ্ছে বা কোনো কিছু গঠিত হচ্ছে, এই সব টার্ম ব্যবহার করতে আমরা বলি কি সিনথেসিস। ফটোসিনথেসিস, ফটো মানে কি? আলো। আলো আলো কি হচ্ছে, কার সাথে যুক্ত হচ্ছে? পানি এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে কি হচ্ছে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে, শর্করা বা গ্লুকোজ। এই যে C6H12O6, এটা আমরা ছোটবেলা থেকেই পড়ছি। এই যে গ্লুকোজ, এইটা তৈরি করতেছে কে? সবুজ উদ্ভিদ, সূর্যের আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করতেছে আমার এই যে গ্লুকোজ। আচ্ছা, আর এবং এখানে পাশাপাশি তৈরি হচ্ছে অক্সিজেন এবং পানিও থাকে, পানি। এটা আমরা দেখব। এই যে আলো, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ, সালোক, সা মানে কি? যুক্ত হওয়া। লোক, লোক কথার কোথা থেকে এসেছে? সা আলোক মানে আলোক, আলো, আলো যুক্ত হচ্ছে কার সাথে? এই যে ফটোসিনথেসিস, ফটো মানে আলো, সিনথেসিস মানে যুক্ত হচ্ছে। আচ্ছা, আলো এবং সংশ্লেষণ, 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 সিনথেসিসের বাংলা সংশ্লেষণ মানে সহজ ভাষায় বলতে গেলে তৈরি, গঠন, সৃষ্টি, এই ধরনের। ওকে, নেক্সট আমরা এখন দেখি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি কি আমার এখানে উদ্ভিদের লাগে। এখানে একটা উদ্ভিদ, মনে করো এটা একটা উদ্ভিদ, ওর কি থাকবে? এরকম মূল থাকবে, এসব মূল থাকবে। এটা মাটি, এটা মাটি, এমন মূল থাকবে। হ্যাঁ, মূল থাকবে, মূল রোম থাকবে, এখানে অনেক কিছু থাকবে। মাটির কণার মধ্যে এগুলো মাটি। মাটির মধ্যে কি আছে? এই যে মাটি, মাটির মধ্যে কৈশিক ফাঁকা আছে। এই যে ফাঁক বা ফাঁকা জায়গাগুলো, এগুলো দিয়ে, এগুলোতে কি থাকে? পানি থাকে। এই পানি মূলের মাধ্যমে কোথায় যায়? এই যে একটা উদ্ভিদ, মনে করো ওর এখানে পাতা আছে, এগুলো পাতা। এটা একটা রাফ ড্রয়িং, বুঝে নাও। পাতা, এই থেকে মূল থেকে পাতায় যায় কিসের কি কি যায়? শুধুমাত্র পানি, শুধুমাত্র পানি, এবং পানির সাথে যায় খনিজ লবণ। খনিজ লবণ। এই কাজ কে করে? জাইলেম টিস্যু। এই কাজ কে করে? জাইলেম টিস্যু। জাইলেম টিস্যু আমরা আগে শুনেছি, জাইলেম টিস্যু। জাইলেম টিস্যুর, এই যে জাইলেম টিস্যু, জাইলেম টিস্যুর কাজ কি? উদ্ভিদের মূলের মাধ্যমে পানি এবং খনিজ লবণ ক্যারি করে কোথায় নিয়ে যায়? এই দিক দিয়ে, আরে বাবা, এই ক্যারি করে কোথায় নিয়ে যায়? পাতায় নিয়ে যায়। তারপরে পাতায় খাদ্য তৈরি হয়। কোথায় খাদ্য তৈরি হয়?
মেসোফিল কোষ, মেসোফিল টিস্যু, এটা কথাটা মনে রাখবা, পাতার মেসোফিল টিস্যুতে খাদ্য তৈরি হয়। মেসোফিল, মেসোফিল, মেসোফিল টিস্যুতে খাদ্য তৈরি করে। আচ্ছা, এবং এই যে পাতায় প্রস্তুত যে খাদ্যটা, এটা আবার উদ্ভিদের অন্যান্য সারা অংশে ছড়িয়ে দেয়, যতটুকু তার প্রয়োজন ততটুকু সে গ্রহণ করে, এবং বাকিটা সে কাণ্ড, পাতা, ফল এগুলোর মধ্যে সঞ্চয় করে রাখে। তাহলে এই যে পাতা থেকে খাদ্য পুরো শরীরে যাচ্ছে, এটা কিসের মাধ্যমে যাচ্ছে? ফ্লোয়েম, 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 ফ্লোয়েম টিস্যু। আচ্ছা, এবং জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে এক প্রকার টিস্যু থাকে যেটাকে বলছি আমরা ক্যাম্বিয়াম। এই সংক্রান্ত কথাবার্তা এই অধ্যায়ে তোমাদের নেই, তবুও আমি তোমাদেরকে একবার মানে বলে দিলাম কাহিনীটা আসলে কি। এই যে তাহলে মাটি থেকে কি কি নিল? খনিজ লবণ এবং পানি। খনিজ লবণ এক্ষেত্রে আমার লাগছে না, এক্ষেত্রে আমরা ধরতেছি পানি। পানিটা কোথা থেকে নিল? মাটি থেকে। এবং সালোক সংশ্লেষণে আমার কি কি দরকার? আমরা আগেই পড়েছি, সালোক সংশ্লেষণের দরকার আমার কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সূর্যের আলো। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে আসে? কার্বন ডাইঅক্সাইডটা আসে আমার বাতাস থেকে। বাতাসে কিভাবে আসে? বাতাসে কার্বন ডাইঅক্সাইড কিভাবে আসে? বাতাস থেকে আসে এই যে আমরা মানুষ এবং অন্যান্য প্রাণী, মানে উদ্ভিদ ছাড়া, উদ্ভিদও হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ কিন্তু করে রাতের বেলা, এটা আমরা পরবর্তীতে জানবো বা শিখবো। কিন্তু প্রাণী বেসিক্যালি যে কি করি আমরা, আমরা জানি যে হচ্ছে আমরা কি করছি, আমরা ত্যাগ করি হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, আমরা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড, গ্রহণ করি অক্সিজেন। এই যে আমাদের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা সৃষ্টি করছে, মানে প্রাণী দ্বারা সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডটা কি করছে? উদ্ভিদ গ্রহণ করতেছে। তাহলে এটা কোথা থেকে আসে? বাতাসে, প্রাণী থেকে আসে। ওকে, আর এই যে মাটি থেকে আসে কি আমার? পানি। আলো কোথা থেকে আসে? সূর্য থেকে, এটা তো আমাদের কথা নর্মাল, আমরা জানি সবাই। এবং কোথায় হয়? পত্রের ক্লোরোপ্লাস্টে উপস্থিত। ক্লোরোফিল, এই যে আমি তোমাদেরকে বলেছিলাম শুরুতেই যে সবুজ উদ্ভিদ একমাত্র খাদ্য তৈরি করতে পারে। কেন পারে? কারণ সবুজ উদ্ভিদের ক্লোরোফিল আছে। এটা কি একটা প্লাস্টিড, যেটা উদ্ভিদের বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট, এখানে আমরা এখন দেখি খাদ্য তৈরির ক্ষমতা। খাদ্য তৈরির ক্ষমতা কার কার আছে? আমি তোমাদেরকে শুরুতেই বলেছি যে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এটা মানুষ কেন, যে কোনো প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। আচ্ছা, এই যে দেখো খাদ্য তৈরির ক্ষমতা, প্রাণী এবং অসবুজ উদ্ভিদ, আমি তোমাদেরকে শুরুতেই একটা কথা বলেছিলাম যে খাদ্য তৈরির ক্ষমতা একমাত্র কার আছে? সবুজ উদ্ভিদের আছে। সবুজ উদ্ভিদ, তাহলে সবুজ উদ্ভিদ ব্যতীত অন্য উদ্ভিদগুলো যারা আছে তাদের তো খাদ্য প্রয়োজন, তারা কি করবে? তারাও প্রাণীর মতো সবুজ উদ্ভিদের উপর নিজেদের খাদ্যের জন্য নির্ভরশীল। ওকে, তাহলে সবুজ উদ্ভিদের আলো ব্যবহার করে, প্রাণী অসবুজ উদ্ভিদ আলো ব্যবহার করে খাদ্য তৈরি করতে পারে। আচ্ছা, তারা সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, যেমন কি প্রাণী, মানুষ, গরু, ছাগল, এবং অসবুজ উদ্ভিদ ছত্রাক, ব্যাকটেরিয়া। অসবুজ উদ্ভিদের মধ্যে কি কি? ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা কি করে? এরা হচ্ছে উদ্ভিদের উপর। আবার কিছু মানে নিম্ন শ্রেণীর কিছু জীব আছে যারা হচ্ছে তোমার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, শৈবাল, সবুজ, এরা হচ্ছে আবার এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে। কিন্তু ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মধ্যে এদের কিছু কিছু মানে এই ধরনের নিম্ন শ্রেণীর অসবুজ উদ্ভিদ বলতে পারো এদেরকে তুমি, এদের মধ্যে হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট না থাকার কারণে এরা কিসের উপর নির্ভরশীল? সবুজ উদ্ভিদের উপর। আমার গলা শুকায় যাচ্ছে। ওকে, নেক্সট এখানে আমরা দেখি হেড। আচ্ছা, এতক্ষণ আমি তোমাদেরকে যে সকল কথাবার্তা বললাম, এটা কোথা থেকে? যে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে। এখন এটার জন্য কি? তার শক্তি দরকার না? একটা কাজ করতেছো তুমি, তোমার কি দরকার? শক্তি তো দরকার। এই শক্তি তোমাকে কোথা থেকে পাচ্ছ তুমি? বা এই শক্তিটা তো তোমার বডিতে স্টোর হওয়া দরকার, আবার সেই শক্তিটা প্রয়োজন মতো ব্যবহার হওয়া দরকার। আবার মানে যখন তোমার শরীরে মানে যে কোনো কাজের জন্য তোমার শক্তিটা একবার দরকার হচ্ছে, তুমি ব্যবহার করতেছো। আবার যখন তোমার মানে তুমি মনে করো খাচ্ছ না, মনে করো তুমি সকাল থেকে খাওনি, তুমি কি হাঁটাচলা করতে পারো না? পারো, কারণ একটা শক্তি তোমার বডিতে স্টোর হয়ে থাকে। তাই শক্তিটা আমার স্টোর হয়ে থাকাও দরকার, আবার কিছু সময় ভেঙে আমার ইউজ করাও দরকার। এই যে এই জিনিসটা এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তোমাদেরকে বলি নাইট্রোজেনাস বেস কত প্রকার? এটা মূলত 4 প্রকার। অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন,
থাইমিন, আরেকটা আছে ইউরাসিল। হ্যাঁ, এই ইউরাসিল। এখন এটা হচ্ছে তোমার, এগুলো কোথা থেকে আসে? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড, এই ধরনের কথাবার্তা তোমরা শুনে থাকবে আগেই, যে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড, এই তিনটা হচ্ছে আমার ডিএনএ থেকে আসে। আর এটা আমার আরএনএতে কি হয়, এই যে থাইমিন এটা অ্যাবসেন্ট থাকে, সেখানে থাকে হচ্ছে তোমার এই যে ইউরাস। ওকে, আরএনএতে এই থাইমিনটা থাকে না। এসব তোমাদের অন্য কথাবার্তা এই অধ্যায়ে দরকার নেই। তোমাদের এই অধ্যায়ে যেটা দরকার, দেখো অ্যাডিনিন আর গুয়ানিন এরা হচ্ছে 2 রিং বিশিষ্ট, এরা হচ্ছে পিউরিন, পিউরিন বেস, পিউরিন বেস বা ক্ষার, নাইট্রোজেন ঘটিত ক্ষার। আবার হচ্ছে দেখো সাইটোসিন আর থাইমিন, ইউরাসিল, এরা সবাই এক রিং বিশিষ্ট। হ্যাঁ, এদেরকে বলা হয় পাইরিমিডিন। পাইরিমিডিন, এরা হচ্ছে পাইরিমিডিন, এরা হচ্ছে পিউরিন। তো এই সব কথাবার্তা তোমাদের দরকার নেই, আমি তোমাদেরকে জাস্ট বললাম যে অ্যাডিনিন কি এটা জানার জন্য, এটা কোথা থেকে আসে? ডিএনএ থেকে আসে। আচ্ছা যাই হোক, তো এই যে অ্যাডিনিন, অ্যাডিনিন এটাকে কি দ্বারা প্রকাশ করি? আমি এ দিয়ে। হ্যাঁ, এটা এ, জি, এটা হচ্ছে সি, এটা টি, আর এটাকে প্রকাশ করা হয় ইউ দিয়ে। তো এই যে অ্যাডিনিন, অ্যাডিনিন কি হয়? একটা পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার মানে কি? 5 কার্বন, মানে 5টা কার্বন, 5টা কার্বন, 5 থেকে কথাটা আসছে পেন্টোজ, পেন্টোজ বা 5 কার্বন বিশিষ্ট শর্করা, যেটাকে আমি বলি 5 কার্বন বিশিষ্ট শর্করা। এই যে পেন্টোজ সুগারের সাথে আমার কি যুক্ত হলো? অ্যাডিনিন, তখন আমার কি হয়ে গেল? অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে একটু মনে রাখবে, এই অ্যাডিনোসিনের সাথে 3টা ফসফরিক অ্যাসিড, 3টা ফসফেট, 3টা ফসফেট যুক্ত হয়ে যায়। এই যে এই ফসফেট, ফসফেটের যোজনী কত? PO4 3-। এই যে ফসফেটের যোজনী, এটা হচ্ছে 3, যোজনী 3। এই যে ফসফেট, এই যে 3টা ফসফেট যুক্ত হয়ে আমার হয়ে গেল অ্যাডিনোসিন ট্রাইফসফেট অথবা এটিপি। এটা কি বলছি আমি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে দেখো আমার কি হলো? নাইট্রোজেনাস বেস অ্যাডিনিন প্লাস 5 কার্বন বিশিষ্ট একটি শর্করা মিলে আমার কি তৈরি হলো? মিলে আমার তৈরি হলো অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিনের সাথে আমার 3টা ফসফেট মূলক যুক্ত হয়ে কি তৈরি হলো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে 3। এখন দেখো এখানে যদি আমার একটা যুক্ত হতো, একটা ফসফেট, মনে করো এই অ্যাডিনোসিনের সাথে, এই যে অ্যাডিনোসিন এর সাথে যদি আমার একটা ফসফেট, এইভাবে, হ্যাঁ ফসফেট এইভাবে বোঝানো হয়, এই যে একটা ফসফেট, এই PO4 3-, এই জিনিসটাকে এভাবে বোঝানো হয় PI। এই আই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক মানে অজৈব ফসফেট, অজৈব ফসফেট। এই যে এখানে যদি একটা হয় তখন হয়ে যাবে আমার অ্যাডিনোসিন মনোফসফেট। আবার যদি সেম জিনিস আমার 2টা ফসফেট যুক্ত হয় তখন আমার হয়ে যাবে অ্যাডিনোসিন ডাইফসফেট, ADP, AMP, ATP। এখন এটা বুঝে গিয়েছে? যদি আমার অ্যাডিনোসিনের সাথে 3টা ফসফেট যুক্ত হয় তাহলে জিনিসটা হয়ে গেল ATP, আর অ্যাডিনোসিনের সাথে 2টা হয়ে গেলে ADP বা অ্যাডিনোসিন ডাইফসফেট, বা অ্যাডিনোসিনের সাথে যদি আমার একটা ফসফেট যুক্ত হয় AMP। এই যে আমার এতক্ষণ ফসফেট যুক্ত হচ্ছে না, ফসফেট তো যুক্ত হচ্ছে, ফসফেট যুক্ত হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। দেখো এত কথাবার্তা তোমার বইয়ে লেখা নাই, বা খুব একটু সংক্ষেপে আছে, বা একটু স্পষ্টভাবে নাই, একটু আমার কথাগুলো শোনো, এটা তোমার কাজে দিবে। ফসফোরাইলেশন
বায়োলজি হচ্ছে অনেক মনে রাখতে হয়, তো যত যদি তুমি একটু রিলেট করে করে বুঝে বুঝে পড়তে পারো তোমার বেশ ভালো মনে থাকবে এবং তুমি এই জিনিসটা অনেক দিন ধরে মাথায় রাখতে পারবে। এই দেখো, এইটা মানে হচ্ছে ফসফোরাইলেশন, মানে কি ফসফেট যোগ, ফসফেট যোগ। এখন তোমরা কেমিস্ট্রিতে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া পড়ছিলা। ডি কার্বক্সিলেশন, ডি মানে কি হচ্ছিল, ওখানে একটা কার্বন কমে যাচ্ছিল, মানে বিক্রিয়কের থেকে উৎপাদে একটা কার্বন কমে যাচ্ছিল, এই জন্য বিক্রিয়াটাকে বলছিলাম কি ডি কার্বক্সিলেশন, মানে কার্বন সংখ্যা কমে যাচ্ছে। ঠিক সেরকম যদি আমি ফসফেট গ্রুপ যুক্ত করি তখন আমার সেই বিক্রিয়াটাকে যদি আমি ফসফোরাইলেশন, যদি আমি ফসফেট গ্রুপটাকে সরিয়ে নিই বা একটা ফসফেট গ্রুপ আমার কমে যায় বা একটা ফসফেট আমার চলে যায়, তখন সেটাকে আমি বলবো ডি ফসফোরাইলেশন। ওকে, তাহলে এখানে দেখি আমি ডি ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, ডি ফসফোরাইলেশন মানে কি আমার ফসফেট বিয়োগ বা ফসফেট চলে যাচ্ছে, বিয়োগ বলতে আবার এখানে বিয়োগ না, এখানে মানে হচ্ছে আমার একটা ফসফেট অণু ওখান থেকে চলে যাচ্ছে বা সরে যাচ্ছে, তখন আমি এটাকে বলবো ডি ফসফোরাইলেশন বিক্রিয়া। ওকে, এখন এই যে এটা ছিল আমার এটিপি তৈরির প্রক্রিয়া। দেখো তোমাদেরকে অনেক কথাবার্তা বললাম যে এটিপি কিভাবে তৈরি হয়। দেখো এটিপি হলো, এখন আমরা কথাগুলো মিলাবো যে এটিপি গঠন কি করে হয়। একটু আমরা রেড পেন দিয়ে দেখবো। ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান হচ্ছে কি আমার অ্যাডিনিন। এই যে তোমাদেরকে বলেছিলাম যে কোথা থেকে আসে অ্যাডিনিনটা, ডিএনএ থেকে আসে, কারণ ডিএনএ আরএনএ তো থাকে, আরএনএ তে শুধু ব্যতিক্রম কি থাকে, ইউরাসিল থাকে, থাইমিন থাকে না, এবং ডিএনএ তে ওই ইউরাসিলটা থাকে না, ডিএনএ তে থাইমিন থাকে। এটাই হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। এবং ডিএনএ ডাবল হ্যালিক্স বা দ্বিসূত্রক এবং আরএনএ একসূত্রক, এসব কথাবার্তা তোমরা এখন এই অধ্যায়ে দরকার নেই, তাও তোমাদেরকে হচ্ছে বলে রাখলাম। এই যে অ্যাডিনিনের সাথে কি হয়, রাইবোজ সুগার, এটাই হচ্ছে যে 5 কার্বন বিশিষ্ট শর্করা, যেটা বললাম যে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, এটাই হচ্ছে তোমার ওইটা। ওকে, রাইবোজ। এখান থেকে কি হলো অ্যাডিনোসিন, এই অ্যাডিনোসিন আবার এখানে যদি একটা যুক্ত হয় তাহলে অ্যাডিনোসিন মনোফসফেট, দুইটা যুক্ত হইলে অ্যাডিনোসিন ডাইফসফেট, তিনটা যুক্ত হইলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই ফসফেট যুক্ত করতে আমার কি হইতেছে, শক্তি প্রয়োজন হচ্ছে না। ফসফেট যোগটাকে কি বলছি আমি, ফসফোরাইলেশন। এবং ফসফেট বিচ্ছিন্ন হইলে শক্তি বের হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলতেছি, ডি ফসফোরাইলেশন। এই যে দেখো ফসফেট যুক্ত হচ্ছে, তার মানে কি সেখানে শক্তি অলরেডি প্রয়োজন হচ্ছে, এখানে এএমপি এডিপি এটিপি তৈরি হচ্ছে। আবার যখন ফসফেট চলে যাবে তখন দেখা যাবে এটিপি থেকে যদি আমি একটা ফসফেট বের করে নিই তাহলে আর কয়টা থাকলো, দুইটা থাকলো। ট্রাই থেকে একটা বের হয়ে গেলে কি একটা বের হয়ে গেলে দুইটা থাকে ডাই, তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট। আবার হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে আমি যদি একটা বের করে নিই তাহলে অ্যাডিনোসিন মনোফসফেট। তাহলে এই যে শক্তিটা আমার বের হয়ে যাচ্ছে, তাহলে ফসফেট বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, শক্তি বের হয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা কি বলতেছি, ডি ফসফোরাইলেশন। আচ্ছা, এটিপি শক্তির পরিমাণ এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে 7.3 কিলো ক্যালোরি, এবং তোমাকে যদি কিলো জুলে বলে তখন 30.5 কিলো জুল। এই জিনিসটা ভুল করিও না, তোমরা কিলো ক্যালোরি এবং কিলো জুল জিনিসের সাথে প্যাচ লাগাও। যদি তোমাকে কিলো ক্যালোরি বলে, কিলো ক্যালোরি, তাহলে কি হবে 7.3। দেখো পরীক্ষার হলে কিন্তু প্যাচ লাগে কোথায়, তোমার কিলো মানে তোমার 7.3 এবং 30.55, এই দুইটাই হচ্ছে তোমার ডিজিট মনে থাকবে, কিন্তু তোমার প্যাচ লাগবে যে কোনটা কিলো ক্যালোরি কোনটা কিলো জুল। এই ধরনের যেখানে দুইটা জিনিস থাকবে, আমার তোমাদেরকে আমি বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো, যেখানে এরকম দুইটা জিনিস থাকবে, তুমি কিন্তু 7.3 আর 30.55 এটা তোমার ভুল হবে না, কিন্তু তোমার মনে হবে যে কোনটা কিলো ক্যালোরি কোনটা কিলো জুল। এইসব ক্ষেত্রে একটা মনে রাখবা, 7.3 কিলো ক্যালোরি মনে রাখবা, অথবা যদি মনে রাখতে চাও 30.55 কিলো জুল এটা মনে রাখবা। দুইটা একসাথে মনে রাখতে যাবে না, দুইটা একসাথে মনে রাখলেই প্যাচ লাগবে। যখন তুমি একটা মনে রাখবা তখন মনে হবে আচ্ছা 7.3 যদি কিলো ক্যালোরি হয়, এটা আমি মনে রাখছি, তাহলে 30.5 ওটা অটোমেটিক কিলো জুল, ওটা এমনিতেই মাথায় সেট হয়ে যাবে। কিন্তু যদি তুমি দুইটা একসাথে মনে রাখতে থাকো বা যাও, তখন দেখবো যে পরীক্ষার হলে আলো কোনটা কিলো ক্যালোরি কোনটা কিলো জুল পড়ছিলাম, প্যাচ লাগাই ফেলবা। এই জন্য এই ধরনের প্রশ্নগুলোতে একটা মনে রাখবা, বাকি তোমার এমনি, তাহলে একটা মনে রাখলে বাকিটা অন্যটা চলে আসবে। যে তোমার যদি মনে করো কিলো জুলেরটা আসে, তখন তোমার মনে পড়বে যে আমি তো কিলো ক্যালোরি মুখস্থ করছিলাম, তার মানে যেটা করি নাই সেটাই কিলো জুল, এভাবে মনে রাখবা। ওকে, শক্তি উৎপাদন অঙ্গাণু, কোথায় শক্তি উৎপাদন হয় এটা আমরা সবাই জানি, আমরা এর আগে মনে হয় জীবকোষ ও টিস্যু অধ্যায়ে পড়েছিলাম যে শক্তি উৎপন্ন হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। সেখানে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা অনেক কথাবার্তাও পড়েছিলাম। তো এই যে মাইটোকন্ড্রিয়া, এটাকে কি বলা হয়, কোষের পাওয়ার হাউস,
পাওয়ার হাউস অফ সেল। কেন পাওয়ার হাউস অফ সেল বলা হয়? কারণ এখানে তোমার এই যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, এখানে শ্বসন সম্পন্ন হচ্ছে। শ্বসনের 3টা ধাপই হচ্ছে তোমার কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়াতে। ওকে, দেখা যাক কি পুষ্টি উপাদান, যেমন গ্লুকোজ। এখানে কেমন জানি ফন্টটা ভেঙে গেছে। আচ্ছা, গ্লুকোজ, NADH2 থেকে এটিপি উৎপন্ন হয়। প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট বা সূর্যালোক ফোটন থেকে এটিপি উৎপন্ন হয়। উভয় ক্ষেত্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার হয়। এইসব কথাবার্তা আমরা আবার মানে শ্বসন সম্পর্কে আমরা পরে দেখব। এটিপির ব্যবহার, এটিপি ভাঙলে যে শক্তি বের হয় সেটা কি করি আমরা? কোষ এবং দেহের সব কাজ হয়। আবার হচ্ছে যেমন মাংসপেশিতে সংকোচন, ইন্দ্রিয়ানুভূতি, খাওয়া দাওয়া, হজম, নিঃশ্বাস নেওয়া, কথা বলা, তোমার যে কোনো কাজ। তারপর চিৎকার করা, হাসি, কান্না, দৈহিক বৃদ্ধি, প্রজনন, হোয়াটএভার তোমার বডিতে যা যা কাজ হচ্ছে সবকিছু। আবার দেহের তাপমাত্রা বজায় রাখা এবং কোষের আয়তন রক্ষা করা। এটা একটু মনে রাখবা, এটা একটু মুখস্থ করে মনে রাখবা, কারণ এটা একটু ব্যতিক্রম তো। আচ্ছা, খাবার থেকে শক্তি নিয়ে ভাঙা এডিপি, একটা ফসফেট হলো, এটিপি তৈরি হলো। এটি একটি রিচার্জেবল ব্যাটারি। কেন বলা হয়েছে রিচার্জেবল ব্যাটারি? কারণ দেখো, এবং এটাকে কি বলা হচ্ছে? শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। এটা পরীক্ষায় আসে, একটু ভালো করে শোনো, এটা পরীক্ষায় আসে যে এটিপি কে কেন, এই জন্য এটিপি সম্পর্কে এত কথাবার্তা লিখছি এখানে। কেন লিখছি দেখো, তোমাদের অধ্যায়টা কিন্তু অনেক মানে একটু অগোছালো বা একটু হচ্ছে অনেক বইয়ে কথাবার্তা লেখা আছে, সেখান থেকে এখানে সাজায় লেখা আনা হয়েছে। মানে কি, এখানে তো এমনি এমনি মানে আনা হয়নি, মানে অনেক কথা লেখা হয়নি। যেহেতু অল্প কয়েকটা কথা, তার মানে এই কথাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এই কথাগুলো তোমাকে একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে, করার কিছু নাই, সামনে পরীক্ষা। ওকে, তাহলে এই যে এটিপি পুনর্গঠন চক্র, এখানে দেখো এটিপিকে কি বলা হয়? বায়োলজিক্যাল কয়েন বা মনে করো শক্তি মুদ্রা বা এনার্জি কয়েন, অনেক কিছু বলা হয়। তো এই যে এই প্রশ্নটা আসে, তখন তুমি কি বলবা? যে এটিপি ভেঙে তোমার অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন মনোফসফেট এগুলো তৈরি হচ্ছে। এখানে তৈরি হতে কি হইতেছে? তোমার শক্তি উৎপন্ন হচ্ছে। আবার এটিপি কি করতেছে? এখান থেকে কিন্তু আবার ফসফেট গ্রহণ করে এটিপি হিসেবে এটা স্টোরও করে রাখতে পারতেছে ফসফেট গ্রুপটাকে। এই যে সে যখন প্রয়োজন একবার ভাঙতে পারছে, আবার তৈরি করতে পারছে, এই জন্য বারবার এটা চক্রাকারে ঘুরছে। তো এই জিনিসটাকে এই জিনিসটার কারণে এটাকে বলা হচ্ছে রিচার্জেবল ব্যাটারির মতো কাজ করে। এবং তোমার শরীরে যা যা কাজ, যে কোনো কিছু কাজ করতে তোমার এটিপি অবশ্যই লাগে। ওকে, এই জন্য এটিপিকে কি বলা হয়? শক্তি মুদ্রা বা এনার্জি কয়েন বা বায়োলজিক্যাল কয়েন বা জৈবিক মুদ্রা, অনেক কিছু বলা হয়। আচ্ছা, এখন আমরা আসি সালোক সংশ্লেষণে। দেখি আমরা এতক্ষণ আমরা দেখলাম যে হচ্ছে এটিপি ফরমেশন কিভাবে কিভাবে কি হলো, এসব আবার আমাদের পরে যখন শ্বসন পড়বো তখন আমাদের লাগবে। এখন আমরা সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ কি, এইটুকু সম্পর্কে তোমাদের আইডিয়া আমি শুরুতেই একটু তোমাদেরকে দিয়েছিলাম। আমরা ছোটবেলা থেকেই মুখস্থ পড়েছি, তাই না? যে সবুজ উদ্ভিদ তার পাতায় উপস্থিত ক্লোরোপ্লাস্টের সাহায্যে সূর্যালোকের, সূর্য থেকে আলো গ্রহণ করে এবং হচ্ছে বাতাস থেকে কি নিয়ে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে, মাটি থেকে পানি নিয়ে কি করলো? শর্করা জাতীয় খাদ্য এবং পানি এবং অক্সিজেন তৈরি করলো। এই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? সালোক সংশ্লেষণ। আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আমরা শিখবো এই জিনিসটা আসলেই কিভাবে হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে, একটু ডিটেলস জানতে হবে। কারণ এতদিন আমরা ছোট ছিলাম, এখন আমরা বড় হয়ে গেছি। অলরেডি আমরা এসএসসি পর্যায়ের স্টুডেন্ট, আর কিছুদিন পরে কলেজে উঠবো, তারপরে ইউনিভার্সিটিতে যাব। এখন আমাদের শুধুমাত্র সংজ্ঞা জানলেই হবে না, আমাদের কিছু বিক্রিয়া প্রসেস ভালো মতো জানতে হবে এবং কেন হচ্ছে, কোথায় হচ্ছে জানতে হবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কোথায় হয়? পাতার মেসোফিল টিস্যুতে। কোথায় হয়? পাতার মেসোফিল কোষে। কিভাবে হয়? সালোক সংশ্লেষণের 2টা পর্যায়, এটা মনে রাখবে। সালোক সংশ্লেষণের 2টা পর্যায়, একটা হচ্ছে আলোক পর্যায়, মানে আলোর উপস্থিতিতে বা দিনের বেলা বলতে পারো। আরেকটা হচ্ছে অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়, এই 2টা পর্যায়। এই 2টা পর্যায় আমরা পরবর্তীতে আবার মানে দেখবো ডিটেলস। আমি জাস্ট তোমাদেরকে এখন একটু বললাম যে একটা হচ্ছে আলোক পর্যায়, আরেকটা হচ্ছে কি আমার অন্ধকার পর্যায়। আমরা এখানে বিক্রিয়াটা দেখি। দেখো, এখানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এখানে কি হয়েছে? গ্লুকোজ হয়েছে। এটা কি? গ্লুকোজ, গ্লুকোজ।
এই যে কার্বন ডাইঅক্সাইড এখানে কি কি আছে, সি আর ও মানে কার্বন আর অক্সিজেন, আর গ্লুকোজের মধ্যে কি আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তার মানে এখান থেকে এখানে একটা অতিরিক্ত কি আছে, একটু মানে নিজের মাথায় একটু থিঙ্ক করে করে বলো যে আচ্ছা এখানে তো শুধু আমার কার্বন আর অক্সিজেন আছে, কিন্তু এখানে আমার কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন আছে, একটা কি আছে অতিরিক্ত, হাইড্রোজেন আছে। তার মানে কোনো না কোনো ভাবে এখান থেকে তো এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হয়েছে। এই যে হাইড্রোজেন যোগ, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো হাইড্রোজেন কোনো কিছুর সাথে যোগ হওয়া মানে কি, বিজারণ, বিজারণ। এই যে তাহলে কার্বন ডাইঅক্সাইডটা দেখো একটু মানে চিন্তা করো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, তার মানে কি সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়, বিজারিত। এবং আরেকটা কি আছে, আরেকটা যেটা থাকে সেটা কি হয়, জারিত হয়। আচ্ছা একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা পড়েছি জারণ বিজারণ বিক্রিয়া, যে জারণ বিজারণ বিক্রিয়া কি হয়, যে যুগল ঘটে বা একসাথে ঘটে, যুগপৎ ঘটে, তোমরা এই ধরনের কথাবার্তা কেমিস্ট্রিতে পড়েছো। তো এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড এটা কি হচ্ছে, একটা হাইড্রোজেন এখানে যোগ হচ্ছে, তাহলে এখানে হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড বিজারিত। তাহলে জারিত কে হয়, পানি, এটা হচ্ছে আমার জারিত। তাহলে সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। সালোক সংশ্লেষণ কেন একটি জারণ বিজারণ বিক্রিয়া, রেডক্স, যেটাকে আমরা কি বলি রেডক্স বিক্রিয়া। তো এই যে রেডক্স বিক্রিয়া সালোক সংশ্লেষণ বা জারণ বিজারণ বিক্রিয়া, এখানে কিভাবে দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইড থেকে কি হচ্ছে গ্লুকোজ, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড আমার বিজারিত হচ্ছে, পানি জারিত হচ্ছে। এখানে তোমাদের কেমিস্ট্রির মতো জারণ বিজারণ সমতা করে দেখাতে হবে না, কিন্তু মনে রাখবে সালোক সংশ্লেষণ যে একটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা কিভাবে জারণ এবং কিভাবে বিজারণ, কে জারিত হয় কে বিজারিত হয়, এই কথাটা শুধু তোমাদেরকে আমি বলে রাখলাম। কোথা থেকে, সূর্যালোকের সহায়তা এবং ক্লোরোফিল, এটা কোথায় থাকে, পাতার সবুজ অংশে থাকে বা উদ্ভিদের সবুজ অংশে ক্লোরোফিল থাকে আর কি। আচ্ছা এই যে 6 অণু পানি, 6 অণু পানি এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড, তোমরা তো আমাকে বলতে পারো যে আপু বা মিস, এই যে এখানে আমার শুরুতে তো 12 অণু ছিল, এখানে 6 অণু হয়ে গেল, তা আমি একেবারে মাইনাস করে এখানেই 6 অণু লিখতাম, এটা না লিখতাম, এটা না লিখতাম, না লিখে এখানেই 6 অণু পানি শুধু লিখতাম, এটাকে লেখা যাবে কিনা, না এটা লেখা যাবে না। এখানে 12 অণু পানির কাহিনী আর এই যে 6 অণু পানির কাহিনী এইটা আলাদা। এই যে তোমাদেরকে আমি বলি সালোক সংশ্লেষণের দুইটা পর্যায় থাকে, হ্যাঁ দুইটা পর্যায় থাকে, সালোক সংশ্লেষণের দুইটা পর্যায় থাকে, একটা হচ্ছে আমার আলোক পর্যায়, একটা হচ্ছে আমার অন্ধকার পর্যায়। আলোক পর্যায়টা ঘটে আমার পাতার থাইলাকয়েড মেমব্রেন, এটা মনে রাখবা থাইলাকয়েড, এই যে চাকতির মতো থাইলাকয়েড, এটা পরে আবার বলবো। আর অন্ধকার পর্যায়টা ঘটে পাতার স্ট্রোমাতে, স্ট্রোমা পাতার তো না ইয়েতে তোমার প্লাস্টিডের স্ট্রোমা অংশে, স্ট্রোমা। আচ্ছা এটা কথাবার্তা আলাদা, কিন্তু এই যে দেখো এই 12 অণু পানি আমার সূর্যালোকের উপস্থিতিতে আলোক পর্যায়ে, এই যে আলোক পর্যায়ে আমার যে 12 অণু পানি ছিল এটা ব্যবহার হয়ে যায়, এটা ব্যবহার হয়ে যায়, এটা ব্যবহার হয়ে যায়, আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। অন্ধকার পর্যায়ে, অন্ধকার পর্যায়ে কি কেলভিন চক্র, কেলভিন চক্র, ওইখানে আমার নতুন করে আবার 6 অণু পানি তৈরি হয়। বোঝা গেছে যে এই 12 অণু পানি আর এই 6 অণু পানি কিন্তু সেম না, এখানে কেমিস্ট্রির মতো করে সমতাকরণ বিক্রিয়া মিলাইতে যায়ও না, এটা হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস, তোমাকে বুঝতে হবে আদৌ আসলেই এখানে ঘটনাটা কি হচ্ছে। মানে বায়োলজি আর কেমিস্ট্রি রিলেটেড, এটা একটা বায়োকেমিস্ট্রি অধ্যায়, বায়োকেমিস্ট্রি মানে কি যেখানে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি একসাথে রিলেটেড, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমরা মানে মিলাইতে যাও না, তাহলে হবে কি যে জিনিসটা মানে তোমার কেমিস্ট্রির ভাষায় যে না এটা তো ভুল না, কিন্তু এখানে যখন তুমি বায়োলজিক্যাল প্রসেস তোমার বডিতে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা গাছের, এটা তো উদ্ভিদের শরীরে অ্যাকচুয়ালি কি হচ্ছে এই ঘটনাটা মিস হয়ে যাবে। এই জন্য এখানে 12 অণু এবং এখানে 6 অণু এটা লিখতেই হবে। এখন দেখো যে আলোক পর্যায়ে 12 অণু পানি, এখানে অনেক ঘটনা আছে, এত বিস্তৃত তোমার দরকার নেই, তুমি শুধু এটা জেনে রাখো যে এটা ব্যবহার হয়ে যায়। এবং অন্ধকার পর্যায়ে নতুন করে এখন এই উৎপন্ন পানি আর মানে এখানে বিক্রিয়কের পানি আমার এই উৎপাদের পানি, এই দুইটা হইতেছে আলাদা, এই জন্য এটা নতুন করে উৎপন্ন হয়, এটা এখানে লিখতে হবে। তাই এখানে অনেক মাতব্বর আছে মানে নিজেদেরকে অনেক বড় মাপের কেমিস্ট মনে করে, সুন্দর মতো মাইনাস করে এখানে 6 অণু লিখে দেয় আর এপাশে দেয় না। আরে বাবা সালোক সংশ্লেষণে তোমার একটা উৎপাদ বাই প্রোডাক্ট হিসেবে আমরা বলি মানে যেটা উৎপন্ন হবেই, এখানে কি থাকে পানি এবং অক্সিজেন, তার মানে এই পানিটা তোমার দিতে হবে, কারণ সালোক সংশ্লেষণে পানিটা উৎপন্ন হচ্ছে, এটা পরবর্তীতে তোমার কি হচ্ছে প্রস্বেদন বা ট্রান্সপাইরেশন, প্রস্বেদন বা ট্রান্সপাইরেশন হিসেবে অতিরিক্ত পানিটা কি হচ্ছে
উদ্ভিদ থেকে বাইরে চলে যাচ্ছে। আমার কথাগুলো একটু রিলেট করো, তাহলে অধ্যায়টা তোমার কাছে একটু সহজ সহজ মনে হবে, তুমি লিখতে পারবা। এই ক্লাসটা করেও তুমি অনেক কিছু লিখতে পারবা। ওকে, এই যে দেখো, এটা তোমাদের বইয়ের ছবি। আমি এখন ছবিটা একটু ব্যাখ্যা করি। এই যে দেখো, এটা কোথায়? মেসোফিল কোষ। এই যে এটা হচ্ছে একটা পাতার কোষ, এটা একটা মাইক্রোস্কোপিক গঠন। এই যে দেখো এখানে এটা হচ্ছে মেসোফিল কোষ। মেসোফিল কোষের মধ্যে এই যে স্ট্রোমা, স্ট্রোমা, স্ট্রোমা। ওকে, আবার এই যে দেখো মেসোফিল কোষ, মেসোফিল টিস্যু। এই যে মেসোফিল কোষের মেসোফিল টিস্যুতেই এখানে কি হবে? আমার ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ হবে। আর এই যে ক্লোরোপ্লাস্ট, এই যে এখানে দেখো থালার মতো এই যে থাইলাকয়েড, এই যে থাইলাকয়েড, এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে আমার কি হবে? আলোক পর্যায়টা ঘটবে। আর এই যে স্ট্রোমা, এই স্ট্রোমা, এই যে থাইলাকয়েডের মধ্যে কি হবে? আমার আলোক পর্যায়। স্ট্রোমাতে হবে আমার অন্ধকার পর্যায়, অন্ধকার পর্যায়। এটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। পাতায় কোথা থেকে আবার সূর্যালোক আসবে? মাটি থেকে কি যাবে? মাটির নিচ থেকে যাবে তোমার পানি, এবং বাতাস থেকে যেটা নেবে, প্রাণীরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করে, এই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমার তৈরি করবে কি? গ্লুকোজ। ওকে, এখন এই যে তোমাদেরকে বললাম কেন 12 অণু পানি, শেষে 6 অণু পানি থাকে। এই যে 12 অণু পানি শুরুতে ছিল, সেগুলো ভেঙে ব্যবহৃত হয়ে যায়। এটা কোথায় ব্যবহৃত হয়? আলোক পর্যায়ে, আলোক পর্যায়ে। আর এই যে পরে কেলভিন চক্র, কেলভিন চক্র কি? অন্ধকার পর্যায়ের একটা চক্র। অন্ধকার পর্যায়, অন্ধকার মানে যখন আলোর অনুপস্থিতিতে আর কি। অন্ধকার পর্যায়ে 6 অণু পানি নতুন করে তৈরি হয়েছে। তাই যেই পানি খরচ হয়েছে এবং যেই পানি তৈরি হয়েছে এটার মধ্যে কোনো রিলেশনটা নাই, তো এখানে 2টা মাইনাস করে দেয়া যাবে না। ওকে, এখন দেখি আমরা সালোক সংশ্লেষণ আসলে কি। মানে এতক্ষণ যা যা কথাবার্তা বলেছি সেগুলোর সাথে স্লাইডের কথাবার্তা, এখানে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে আমরা একটু বুঝাই, জিনিসটা লেখা আছে, এখন আমরা জাস্ট একটু মিলাই নিব। এগুলো সবগুলোই আমি তোমাদেরকে অলরেডি বলেছি, এখন আমরা দেখবো যে আদৌ আমাদের বইয়ের মধ্যে এই লেখাগুলো আছে কিনা। ওকে, সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড থেকে, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট নিয়ে কি করে? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। ওকে, এটা জানি। খাদ্য ও ব্যবহার, উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য খাদ্য প্রস্তুত করে খাদ্য ব্যবহার করে, এগুলো আমরা সবই জানি। অবশিষ্ট খাদ্য কি করে? ফল, মূল, কাণ্ড অথবা পাতায় সঞ্চিত রাখে। দেখো প্রাণী, আমরা কি করি? খাবার দাবার খাই, খাবার দাবার খাই না? আমাদের তো অতিরিক্ত শর্করা হয়, আমাদের বডিতেও থাকে। অতিরিক্ত গ্লুকোজ আমাদের বডিতে কি হিসেবে জমা হয় বলো তো? গ্লাইকোজেন হিসেবে জমা হয়। কোথায় হয়? লিভারে হয়। লিভার বা যকৃতের মধ্যে হচ্ছে আমার গ্লাইকোজেন হিসেবে অতিরিক্ত গ্লুকোজটা স্টোর হয়ে যাচ্ছে। এটা আমাদের প্রাণীর কথাবার্তা, কিন্তু এটা কি? এটা হচ্ছে উদ্ভিদের পড়াশোনা। উদ্ভিদের যে পড়াশোনা, উদ্ভিদের তো আর লিভার নাই, উদ্ভিদের তো আর যকৃৎ নাই যে ও ওখানে রেখে দিবে। ও কি করে? ফল, মূল, কাণ্ড, পাতার মধ্যে ও এটা খাদ্য সঞ্চিত রাখে। মানবজাতি এবং অন্যান্য জীববস্তুর অস্তিত্ব একই সাথে খাদ্যের উপর, খাদ্যের জন্য আমরা কার উপর নির্ভর করি? সবুজ উদ্ভিদের উপর। আচ্ছা, প্রয়োজনীয় উপকরণ এখানে কি কি আছে? এখানে তোমার সালোক সংশ্লেষণ বিক্রিয়া, এটা দিয়ে দিবা। প্রয়োজনীয় উপকরণ ক্লোরোফিল, আলো, পানি, মানে সালোক সংশ্লেষণ বিক্রিয়া যা যা আছে এগুলোই হচ্ছে তোমার প্রয়োজনীয় উপকরণ। আচ্ছা, প্রধান স্থান এই যে পাতার মেসোফিল টিস্যু, এটা মনে রাখো, এটা একটু প্রশ্নে আসে। হ্যাঁ, এটা এমসিকিউ প্রশ্নে আসে যে পাতার মেসোফিল টিস্যুতে সালোক সংশ্লেষণের প্রধান স্থান। স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি নিয়ে আর হচ্ছে ক্লোরোপ্লাস্টে পৌঁছায়, স্ট্রোমা পত্ররন্ধ্র দিয়ে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। আর জলজ উদ্ভিদ কি করে? পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এখন এইখানে তোমাদের একটা টার্ম আছে, প্লিজ এটা ভুলে যাবে না, এটা ভুলে যেও না, এটা একদম ভুলে যাও না, আমি রিকোয়েস্ট করতেছি, এটা ভুলে যেও না, এটা মনে রাখো। বায়ুতে বা বায়ুমণ্ডলে তোমার কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকে? 0.03, 0.03। আর পানিতে থাকে 0.3%। এটা পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইডের পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা ভুলিও না। তাহলে দেখো বায়ুতে বেশি কার্বন ডাইঅক্সাইড আছে নাকি পানিতে বেশি কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় আছে? পানিতে, পানিতে। তাহলে পানিতে যদি কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে, সালোক সংশ্লেষণে আমার কি লাগে বলো তো? সালোক সংশ্লেষণে আমার শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে বিজারিত হয় কে? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড একটা প্রধান আমার বিক্রিয়কের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড লাগবে, আমার পানি লাগবে এবং আমার সূর্যের আলো লাগবে। তো এই যে আমার কার্বন ডাইঅক্সাইডটা লাগতেছে এবং এই কার্বন ডাইঅক্সাইডটা আমার
সালোক সংশ্লেষণের একটা প্রধান বিক্রিয়ক এবং এটা আমার কোথায় বেশি আছে, এটা আমার বায়ুর থেকে পানিতে বেশি আছে। তাহলে স্থলজ উদ্ভিদের থেকে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ বেশি না কম, একটু চিন্তা করো। যেহেতু কার্বন ডাই অক্সাইড পানিতে বেশি, তাহলে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের থেকে বেশি। এই যে দেখো পানিতে, তাই জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের থেকে বেশি। এটা ভুলে যাও না, এটা মনে রাখিও। আচ্ছা, উপজাত দ্রব্য বা বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট মনে রাখবা। বাই প্রোডাক্ট জিনিসটা হচ্ছে যে তোমার এখানে মেইন দরকার কি, তোমার এখানে মূল দরকার হচ্ছে শর্করা বা কি গ্লুকোজ, যেটা আমার দরকার বডিতে আমার হচ্ছে স্টোর থাকবে বা পরবর্তীতে আমি এটাকে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমার কি মানে মূল প্রোডাক্ট। কিন্তু এইটা বাদ ব্যতীত যা যা থাকবে এবং উৎপন্ন হবেই সেটা হচ্ছে আমার কি বাই প্রোডাক্ট। পাশাপাশি যা উৎপন্ন হয় আর কি, অক্সিজেন এবং পানি। এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া। কেন জারণ বিজারণ বিক্রিয়া? এখানে কে জারিত হয়? এখানে জারিত হয় হচ্ছে পানি, এবং বিজারিত হয় কে? বিজারিত হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড। এই জন্য সালোক সংশ্লেষণকে একটি জারণ বিজারণ বিক্রিয়া বা একটি রেডক্স রিঅ্যাকশন বা একটি অক্সিডেশন রিডাকশন প্রসেস। আচ্ছা, প্রক্রিয়ায় পানি জারণ হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। ওকে, জারণ না, পানি জারিত হয়। ওকে, গেল আমার সালোক সংশ্লেষণ। এবার সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার কয়টা পর্যায়? 2টা। এটা কে আবিষ্কার করছিল? এটা আবিষ্কার করছিল একজন শারীরতত্ত্ববিদ যার নাম ব্ল্যাকম্যান। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উনি আবিষ্কার করছিল, রেড পেন দিয়ে মনে হয় ভালো বোঝা যায়, 1905 সালে শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান। এটা মনে রাখতে হবে, হ্যাঁ, 1905 সালে শারীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান। এই অধ্যায় আজকে এখানে প্রশ্ন আমি আনি না, প্রশ্ন থাকলে তোমাদেরকে আমি দেখাতাম যে এটা আসে, এইটা এমসিকিউতে আসে আর কিভাবে আসে। এই আমি চেষ্টা করব তোমাদের ফ্রি ক্লাসগুলোর মধ্যেই হচ্ছে তোমাদেরকে একটা দিয়ে দেওয়ার ক্লাস, মানে যদি হচ্ছে আমি পারি, সুযোগ হয় যে একটা প্রশ্ন উত্তর সমাধান ক্লাস দিয়ে দেওয়ার, তাহলে তোমরা আরো ভালো করে করতে পারবে, জিনিসগুলো বুঝতে পারবে কিভাবে প্রশ্নগুলো আসে। কিন্তু তোমরা যদি নিজেও তোমাদের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন যেখান থেকে তোমরা সলভ করো, এটা তোমরা দেখো, তাহলে তোমরা দেখবে যে এই প্রশ্নগুলো আসলে আসে। এবং যা যা বলেছি এই ক্লাসটি করে ইনশাল্লাহ তোমরা অনেক প্রশ্নগুলো প্রায় সবই সলভ করে ফেলতে পারবে। আচ্ছা, তো এইসব কথা পরে এখন দেখি আমরা ভাগ করেন এবং আলোক নির্ভর পর্যায় এবং একটি আলোক নিরপেক্ষ পর্যায়। মানে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, একটা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। আলোক নির্ভর পর্যায় মানে কি? সেখানে আলোর প্রতি নির্ভরশীল, মানে সেখানে আলো প্রয়োজন। এবং আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায় মানে কি? আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, এখানে আলোর দরকার নেই। ওকে, তাহলে আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, এখানে মানে কি? মানে আলোর দরকার নাই, তো আলো ছাড়া আলোর প্রত্যক্ষ প্রয়োজন নেই, তবে আলোর উপস্থিতিতেও চলতে পারে। ওকে, মনে রাখবে যে আলো উপস্থিতি চলতে পারে, কিন্তু বেসিক্যালি আলোর দরকার নাই, কিন্তু আলো থাকলেও সমস্যা নেই। এখানে কিন্তু এটিপি, এনএডিপিএইচ এবং H+ ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড বিজারণ, কার্বোহাইড্রেট উৎপাদন, 3টি বিজারণ গতিপথ। এই যে আমরা এটা শিখবো, 3টা গতিপথ আছে আলোক নির্ভর পর্যায়ে। একটা হচ্ছে কেলভিন চক্র, একটা হ্যাচ ও স্ল্যাক চক্র, আর একটা হচ্ছে CAM বা এটা হচ্ছে ক্রেসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা সম্পর্কে তোমাদের বইয়ে নাই, তোমাদের বইয়ের মধ্যে আছে কেলভিন চক্র এবং হ্যাচ ও স্ল্যাক চক্র, তাও কয়েকটা লাইন দেওয়া আছে। আমি বলতেছি তোমাদেরকে আরেকটু অ্যাডভান্স শেখানো যেত। এখন এটা তোমরা ইন্টারমিডিয়েটে আছে, ইন্টারমিডিয়েট C3 C4 একটা বেশ বড় সড়ো আলোচনা আছে, কিন্তু এখন আসলে এসএসসি লেভেলে তোমাদের সামনে পরীক্ষা, এবং যারা হচ্ছে নতুন তাদের শুরুতে এত কিছু বললে মাথা ঘুরবে। পরবর্তীতে আমরা যখন এডুকেশনের রেগুলার ক্লাস করব, ক্লাসের মধ্যে তোমাদেরকে বুঝাই দিব। যেহেতু এটা রেকর্ডেড ভিডিও এবং এটা ওয়ান শট ক্লাস, এখন এখানে একটা একটা করে ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আর এটা তোমাদের আপাতত প্রয়োজনও না, এটা তোমাদের আসবে না, কিন্তু তবুও ব্যাখ্যা করা যেত। কিন্তু যেহেতু এটা ওয়ান শট ক্লাস, এখানে আমি ব্যাখ্যা করছি না। তোমাদের এই জিনিসটা তোমরা যারা আগ্রহী ইন্টারমিডিয়েটের বই দেখে নিতে পারো, অথবা পরবর্তীতে যখন আমরা ডিটেইল ক্লাসগুলো করব তখন আমরা হচ্ছে এটা পেয়ে যাব। ওকে, এখন আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড বিজারণে কয়টা গতিপথ। আলোক নিরপেক্ষ পর্যায়ে অথবা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যার আরেকটা নাম হচ্ছে ডার্ক ফেজ, এখানে দরকার হচ্ছে কি আমার কার্বন ডাইঅক্সাইড 3টা গতিপথ, একটা কেলভিন চক্র, একটা হ্যাচ এবং স্ল্যাক চক্র, আর একটা ক্রেসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এটা বিজ্ঞানীরা তাদের নাম অনুযায়ী দিয়েছেন, একজন কেলভিন আবিষ্কার করেছেন, আর একটা বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক আবিষ্কার করেছেন, আর ক্রেসোলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম কে আবিষ্কার করেছেন আমি জানি না। ওকে, এখানে দেখি আমি কেলভিন চক্র বা C3 চক্র, এখানে কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণের প্রক্রিয়া, প্রথম স্থায়ী পদার্থ এই যে C3। কেলভিন চক্র আরেকটা নাম হচ্ছে C3। এখানে C3 কেন বলা হচ্ছে?
C3 বলার একটা কারণ হচ্ছে এখানে এখানে আমার যে কাজগুলো হচ্ছে, এটা প্রথম স্থায়ী পদার্থ হিসেবে থাকে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারল কি? গ্লিসারল হচ্ছে একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। এই গ্লিসারল থেকে গ্লিসারিক অ্যাসিড, তার মানে কি 3টা কার্বন বিশিষ্ট গ্লিসারিক অ্যাসিড, সেই গ্লিসারিক অ্যাসিডের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে কি হইলো? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এই যে 3 কার্বন বিশিষ্ট, এটা কি প্রথম স্থায়ী পদার্থ। কার স্থায়ী পদার্থ? কেলভিন চক্রের। এই জন্য কেলভিন চক্রকে কি বলছি আমরা? C3 চক্র। এই যে C3। আরেকটা হ্যাচ ও স্ল্যাক চক্র, এটার আরেকটা নাম হচ্ছে C4, কারণ এটার প্রথম স্থায়ী উদ্ভিদ কোথায় গেল? এটা 1966 সালে আবিষ্কৃত হয়। দেখো এখানে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক। যেহেতু এটা 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই জন্য এটাকে আমরা বলছি C4 গতিপথ, এবং এটার প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে আমি সালটা দেখতেছিলাম, আমরা ভাবতেছিলাম যে 66 এর আমরা হচ্ছে 6 দফা পড়ছি, আমরা ওই সময় কত আন্দোলন করেছিলাম, ওরা ওই সময় দেখো যে হচ্ছে তোমার C4 গতিপথ আবিষ্কার করে ফেলছে। তো কত উন্নত তারা, এই সব মাথার মধ্যে আসে মাঝে মাঝে, যে আমাদের যখন ডেভেলপিং ফেসই তৈরি হয় নাই, তখনই হচ্ছে মানুষ মানে অনেক কিছু তারা আবিষ্কার করে ফেলছে, এবং আমরা সবসময় সবকিছু নিয়ে হাউকাও বোধাই বাঙালি জাতি। আচ্ছা, এসব অন্য কথাবার্তা, এগুলোর দরকার নাই। এই যে আমরা এখন যেটা দেখবো, এখানে উদাহরণগুলো এটা তোমাদের মনে রাখতে হবে। ভুট্টা, আখ, ঘাস, মানে মুথা ঘাস, অ্যামারান্থাস। ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারান্থাস, এটা মনে রাখো। এটা আসে, এটা অনেক আসে, এটা তোমাদের ইন্টারমিডিয়েটও এই উদাহরণটাই আছে C4 এর, যে ভুট্টা, আখ, মুথা ঘাস, অ্যামারান্থাস। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, এটা আসে। ওকে, C4 উদ্ভিদে আরেকটা কথা, যে সকল উদ্ভিদ C4 মানে যে সকল উদ্ভিদে হ্যাচ এবং স্ল্যাক চক্রটা চলতেছে অন্ধকার পর্যায়ে, সে সকল উদ্ভিদের মধ্যে কিন্তু C3 গতিপথটাও চলতেছে। মানে যে সকল উদ্ভিদে C3 চলে তাদের মধ্যে কিন্তু C4 চলতে পারছে না, কিন্তু যাদের C4 চলছে তাদের মধ্যে C3টাও চলে। তাই দেখা যায় যে C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে তোমার উৎপাদন হার বেশি। একটা কথা আছে, উৎপাদন হার বেশি। এই যে এখানে হচ্ছে C4 উদ্ভিদ চক্রের সাথে দেখো একই সাথে হ্যাচ এবং স্ল্যাক ক্যালভিন চক্র পরিচালিত হয়, এই জন্য এটার কি হয়? উৎপাদন হার বেশি, উৎপাদন বেশি, কারণ এখানে অলরেডি 2টা চক্র একসাথে চলতেছে। উৎপাদন বলতে কি উৎপাদন? শর্করা উৎপাদন, ভুলে যাও না, এগুলো কিন্তু সালোক সংশ্লেষণের পর্যায়ে। আমরা কি পড়তেছি? সালোক সংশ্লেষণ। ওকে, এই গেল আমাদের কথাবার্তা। এখন আমরা যেটা দেখব, ওকে, সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। ক্লোরোফিলের কি ভূমিকা? ক্লোরোফিলই তো মেইন ভূমিকা পালন করে। উদ্ভিদ সবুজ না হইতো তাহলে তো সালোক সংশ্লেষণই হইতো না। দেখো, ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হার সরাসরি সম্পর্কিত। পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে গেলে নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হয়। আচ্ছা, এটা ধরো খুব বেশি যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে এনজাইমের অভাব দেখা দিতে পারে এবং সালোক সংশ্লেষণ কমে যায়। একটা সবকিছুর একটা অপটিমাম রেঞ্জ পর্যন্ত সবকিছু ভালো, আবার তার অতিরিক্ত হয়ে গেলে কোনো কিছুর জন্য ভালো না। বিষয়টা আসলে এরকমই, যে দেখো খুব বেশি যদি ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে এনজাইমের কি হয়ে যাবে? অভাব দেখা দিবে। তখন আমার কি হবে? সালোক সংশ্লেষণের জন্য যে ক্লোরোফিল আমার মাস্ট দরকার, তখন সেটার জন্যই সালোক সংশ্লেষণ কিন্তু কমে যেতে পারে। আবার এখানে দেখো আলো, লাইট, সালোক সংশ্লেষণে কি ছিল আমার? লাইট। ওকে, দেখো আলোক শক্তি একটা নির্দিষ্ট রেঞ্জ, সর্বোত্তম তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 480 এবং 680 ন্যানোমিটার, এটার মধ্যে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এটা একটু মনে রেখো, এটা মুখস্থ। মানে 680 আর 400 থেকে 480। এবং কোন কোন আলোতে দেখো লাল, নীল, কমলা, বেগুনি অংশে সালোক সংশ্লেষণ ভালো হয়। সবুজ ও হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। তাহলে কি কি আলোতে ভালো হয় না? সবুজ এবং হলুদে ভালো হয় না, এবং কিসে কিসে ভালো হয়? লাল, নীল, কমলা এবং বেগুনি। এটা মনে রাখবা, এগুলো হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট কথাবার্তা। ওকে, এবার আমরা আসি সালোক সংশ্লেষণের প্রভাবক। আচ্ছা, প্রভাবকের ক্ষেত্রে আমাদের প্যাচ লাগে যে কোনটা বাহ্যিক আর কোনটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাব। এটা মনে রাখবা যে উদ্ভিদের বাইরে যেগুলো, যে উদ্ভিদের নিজের অংশ না। এখন চিন্তা করো পাতা উদ্ভিদের নিজের অংশ,
তাহলে পাতার সংখ্যা, বয়স, এগুলো কি? এগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। কিন্তু আলো, আলো কই থেকে আসে? আলো কি উদ্ভিদের নিজের অংশ? না, এটা বাহির থেকে আসে। তাহলে এটা হচ্ছে আমার বাহ্যিক প্রভাবক। তাই এভাবে মনে রাখতে পারো যে গাছের নিজের যেগুলো জিনিসপত্র এগুলো তার অভ্যন্তরীণ প্রভাবক, এবং গাছের যেগুলো নিজের জিনিসপত্র না সেগুলো হচ্ছে তার বাহ্যিক প্রভাবক। ওকে, এই যে আমরা এখন দেখি, এটা একটা টেকনিক আর কি। দেখো এখানে কি কি আছে? আলো বাহ্যিক প্রভাবকের মধ্যে। তারপরে দেখো কার্বন ডাই অক্সাইড, আলো, কার্বন ডাই অক্সাইড, এখানে একবারে লেখা তো খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। আলো, কার্বন ডাই অক্সাইড, এই যে এখানে তাপমাত্রা, তাপমাত্রা, পানি, ঢালা করে লেখা, এখানে হচ্ছে অক্সিজেন, খনিজ লবণ, এই যে অন্যান্য রাসায়নিক পদার্থ। এই যে এখন আমরা দেখি, এই যে এখানে এগুলো কিন্তু একটাও উদ্ভিদের নিজের অংশ না। একটা নিজের অংশ দেখো এখানে কি কি আছে আমার? আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ একটা উদ্ভিদের নিজের অংশ না। তো এই যে এগুলো হচ্ছে সব বাহ্যিক প্রভাবক। কিন্তু উদ্ভিদ ইয়ের ক্ষেত্রে দেখো, অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে দেখো, অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে এই যে দেখো ক্লোরোফিল, ক্লোরোফিল কার? পাতার মধ্যে আছে, অভ্যন্তরীণ প্রভাবক। তারপরে পাতার বয়স এবং সংখ্যা, পাতা কার? উদ্ভিদের নিজের। তারপরে এখানে হচ্ছে দেখো শর্করার পরিমাণ, শর্করা কোথায় থাকে? উদ্ভিদের মধ্যে থাকে, তাহলে এটা উদ্ভিদের নিজের, অভ্যন্তরীণ প্রভাবক। তারপরে এই যে এনজাইম, এনজাইম কোথায় থাকে? উদ্ভিদের মধ্যে থাকে, তাহলে আবার আবার এইখানে দেখো পটাশিয়াম, এগুলো সবগুলো উদ্ভিদের নিজের মধ্যে থাকে, এই জন্য এগুলো সবগুলো হচ্ছে কি আমার অভ্যন্তরীণ প্রভাবক। আবার যেগুলো হচ্ছে আমার উদ্ভিদের বাইরে থাকে সেগুলো কি আমার বাহ্যিক প্রভাবক। আচ্ছা, এখন দেখো বাহ্যিক প্রভাবকের মধ্যে সালোক সংশ্লেষণের জন্য অপরিহার্য তরঙ্গ দৈর্ঘ্য একটা দেওয়া আছে। এটা আলো, অলরেডি আমরা পড়ছি। এখানে ভালো হয়, কোন কোন আলোতে ভালো হয় এটাও লিখে দিতে পারো। আবার অতিরিক্ত আলোর ফলে এনজাইম নষ্ট হয়, কমে যায়। কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বায়ুতে কতটুকু কার্বন ডাইঅক্সাইড থাকে? 0.03। আচ্ছা, আবার কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষণের জন্য মানে খুবই অপরিহার্য, কারণ কার্বন ডাইঅক্সাইড না থাকলে বিজারিত হবে কি আর গ্লুকোজ তৈরি হবে বা কেমন? এটা খুবই দরকার, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণ বেশি হয়। এবং কার্বন ডাইঅক্সাইড বেশি হয় বলেই কিন্তু, মানে কার্বন ডাইঅক্সাইড বেশি হলে সালোক সংশ্লেষণের হার বেশি হয় বলেই কিন্তু হচ্ছে আমার কি জলজ উদ্ভিদে স্থলজ উদ্ভিদের তুলনায় সালোক সংশ্লেষণের হার বেশি। ওকে, তারপরে এই যে এখানে টেম্পারেচার দেওয়া আছে, খুব কম 0°C, আবার খুব বেশি 45°-র উপরে কি হয়ে যায়? আমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতেই পারে না। অপটিমাম তাপমাত্রা বা পরিমিত তাপমাত্রা বা আদর্শ তাপমাত্রা সালোক সংশ্লেষণের জন্য 22 থেকে 35, এটা মনে রেখো, 22 থেকে 35। আবার এখানে পানি, পানি না থাকলে তো হবেই না, আমার পানিও একটা কি সালোক সংশ্লেষণের বিক্রিয়ক, তাহলে এখানে এনজাইম সক্রিয়তা কমে যায়। মানে এই সকল কথাবার্তা খুবই সহজ, তোমাদেরকে আমি জাস্ট একটু মানে রিমাইন্ড বা মাথার মধ্যে রিকল করার জন্য বা চিন্তা ভাবনা করার জন্য জাস্ট বলে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে এখন আমরা হচ্ছে দেখি যে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র কি হয়ে যায়? বন্ধ হয়ে গেলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড প্রবেশ বাধাপ্রাপ্ত হয়, আবার অতিরিক্ত ঘাটতি হয়ে যায়, তখন এনজাইম সক্রিয়তা কমে যায়। অক্সিজেন, অক্সিজেন কি? অক্সিজেন তো আমরা জানি যে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কি হবে? অক্সিজেন তৈরি হবে। কারণ অক্সিজেন যদি আগে থেকেই বাতাসে বেশি পরিমাণে থাকে তাহলে কি হবে? সালোক সংশ্লেষণের হার কমে যাবে। এই যে অক্সিজেন বেশি হলে কমে যায়। আবার এখানে দেখো ক্লোরোফিল, ক্লোরোফিল, ক্লোরোফিলের সংকেত এরকম অনেক বড় একটা সংকেত, এটা জানার দরকার নাই। C55, H মনে হয় 72, O মনে হয় 5, N মনে হয় 4, আর Mg, এটা ভুল হইতে পারে কিন্তু সম্ভবত এটাই, যতদূর আমার মনে পড়ে এটাই মনে হয়। ভুল হতে পারে, অনেক বড় সংকেত তো ভুলে গেছি। কিন্তু যাই হোক, এই যে এখানে দেখো নাইট্রোজেন, যেটা তোমাদেরকে বলার কথা, নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম এই দুইটা হচ্ছে ক্লোরোফিলের উপাদান। এই জন্য দেখো নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের উপাদান। লোহা না থাকলে, লোহা মানে কি আয়রন, না থাকলে ক্লোরোফিল তৈরি হয় না, হাড় এবং কমে যায়। এটা লোহা না, এখানে আসলে আয়রন লিখবো তোমরা, আয়রন, আয়রন বা লৌহ লিখতে পারো। ওকে, পদার্থ তুমি যে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি মিথেন ইত্যাদি ব্যাঘাত বা প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, এটা পড়ে নিবা রিডিং। ওকে, ক্লোরোফিল, ক্লোরোফিল এখানে কি? ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষণের জন্য অবশ্যই দরকার, কিন্তু এই যে পাতা যত সবুজ হাড় তত বেশি,
অতিরিক্ত ক্লোরোফিলের কারণে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটাই বলতেছিলাম। আবার হচ্ছে শর্করার পরিমাণ বেশি জমা থাকলে বিক্রিয়া মন্থর হয়ে যায়। এখন মনে করো পাতা আগে থেকেই বা উদ্ভিদের শরীরে আগে থেকে অনেক শর্করা স্টোর হয়ে আছে, তাহলে তো নতুন করে শর্করা তৈরির খুব একটা দরকার নাই। তখন দেখা যাবে আমার একটু শর্করা তৈরির হারটা স্লো হয়ে যাবে বা সালোক সংশ্লেষণের হারটা স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, পটাশিয়াম, পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে, এটা মনে রাখবো। অনুঘটক, অনুঘটক মানে হচ্ছে এনজাইম বা ক্যাটালিস্ট, যেটা আমরা বলি ক্যাটালিস্ট মানে বিক্রি, আর কি বলে ওটাকে, প্রভাবক, প্রভাবক হিসেবে যেটা কাজ করে সেটা হচ্ছে আমার অনুঘটক হিসেবে কাজ করে। আচ্ছা, এখানে আসলে এনজাইম, বিভিন্ন ধরনের এনজাইম প্রয়োজন, ঘাটতি হলে আবার প্রক্রিয়াটা কমে যায়। এখানে তোমাদের বইয়ে সেরকম কোনো এনজাইমের কথা বলা নাই। ওকে, এখন আমরা দেখি সালোক সংশ্লেষণের গুরুত্ব। যদিও ওগুলো খুব সহজ কথাবার্তা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং আমি তোমাদেরকে তাও একটু বলতেছি। দেখো যে আমাদের জন্য কিন্তু এই যে উদ্ভিদ যে সালোক সংশ্লেষণে কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করতেছে, একটু চিন্তা করো যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু প্রাণীর জন্য অনেক ক্ষতিকর, তোমার জন্য কিন্তু ভালো না। তুমি কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে গেলে তুমি সার্ভাইভ করতে পারবে না। তোমার জন্য কি দরকার, অক্সিজেন দরকার, যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তৈরি করে তোমাকে দিচ্ছে এবং তোমার জন্য খাবার প্রস্তুত করে দিচ্ছে, সবকিছু। যেটা তোমার অক্সিজেনটা তুমি গ্রহণ করার পরে তোমার বডিতে যাবে, তুমি সেখান থেকে তোমার খাদ্য জারিত হবে, তুমি শক্তি পাবা, চলাচল করতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং। কিন্তু তুমি যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করতেছো, এটা যদি উদ্ভিদ শোষণ করে না নিত, তাহলে উদ্ভিদের মধ্যে কি হইতো, মানে পৃথিবীতে কি হইতো, দেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি বেড়ে যেত। তো মানুষের জন্য বা যে কোনো প্রাণীর জন্য সার্ভাইভ করা কত কঠিন হতো, পুরো পৃথিবী মনে করো থমকে যেত, এলোমেলো হয়ে যেত সবকিছু, মানে থাকতোই না জীবের অস্তিত্ব। তো এই যে জিনিসটা হচ্ছে, তাহলে এটা কত বড় একটা ভূমিকা পালন করতেছে এবং এটার উপরে সকল জীব, উদ্ভিদ এবং প্রাণী টিকে আছে। যে তুমি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ না করলে উদ্ভিদও খাদ্য তৈরি করতে পারতো না, এবং সে অক্সিজেনটা ত্যাগ না করলে তুমিও সার্ভাইভ করতে পারতো না। তো এই জিনিসটা দেখো, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক একটা বিক্রিয়া। সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, আবদ্ধ করে। সবুজ উদ্ভিদ ছাড়া কোনো প্রাণী নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে না, এগুলো আমরা জানি। খাদ্যের উৎস দেখো, আমরা যা খাদ্য খাই, যেমন দেখো ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম, হোয়াটএভার, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবকিছু, তুমি একটু চিন্তা করে দেখবা যে সবকিছু কিন্তু আসছে ওই উদ্ভিদ থেকেই। যেমন তুমি বলতে পারো যে আমি তো বিফ খাই, গরু কেমনে বাঁচে আসছে, উদ্ভিদ থেকেই তো। গরু মরে গেলে তুমি কি পাইতে, তো সবকিছু ডিরেক্টলি আর ইনডিরেক্টলি উদ্ভিদের উপর নির্ভরশীল। আচ্ছা, পরিবেশের ভারসাম্য, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সঠিক অনুপাত বজায় রাখে, এটা মনে রাখতে হবে তোমাদের। বায়ুতে অক্সিজেন কতটুকু থাকে, 20.95, হ্যাঁ 20.95, এবং কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে তোমার 0.03%, এটা আমরা অলরেডি পড়েছি। এবং কার্বন ডাইঅক্সাইড বেশি হইলেই কিন্তু কি হয়, সালোক সংশ্লেষণ ভালো হয় এবং সালোক সংশ্লেষণের প্রক্রিয়া ভালো। এই জন্য কি হয়, আমার ওই যে পড়লাম আমরা একটু আগে, জলজ উদ্ভিদে স্থলজ উদ্ভিদের তুলনায় সালোক সংশ্লেষণের হার বেশি। এই জন্য আমার সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাইঅক্সাইড যেমন দরকার, কিন্তু আমি হচ্ছে একটা প্রাণী, আমার জন্য অক্সিজেন দরকার। তাই বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের একটা নির্দিষ্ট অনুপাত আমার অবশ্যই টিকে থাকা দরকার। এটার জন্য আমার কি করতে হবে, এই যে অক্সিজেন কতটুকু থাকতে হবে, 20.95, এবং কার্বন ডাইঅক্সাইড 0.03, এই পার্সেন্টেজটা আমরা বজায় রাখার জন্য সালোক সংশ্লেষণ একদম গুরুত্বপূর্ণ। বন জঙ্গল ধ্বংস হলে এই ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, অধিক গাছ লাগানো প্রয়োজন। এটা দরকার নেই। মানব সভ্যতা সালোক সংশ্লেষণের উপর নির্ভরশীল। উদ্ভিদ থেকে পাওয়া যায় অন্ন, বস্ত্র, অনেক কিছু পাই আমরা। শুধু খাবার দাবার যে শ্বাস প্রশ্বাস বা এসবের উপরই না, অন্ন, বস্ত্র, মানে সকল মৌলিক চাহিদা উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার দেখো যে ঔষধ যেমন কুইনাইন, মরফিন, জ্বালানি হচ্ছে কয়লা, পেট্রোল, গ্যাস। সালোক সংশ্লেষণ না হলে মানব সভ্যতা ঐতিহাসিক গুরুত্ব। এই যে এইটা একটা দেখো, প্রায় 5 বিলিয়ন বছর আগে পৃথিবীতে, 5 বিলিয়ন, কত দিন, অক্সিজেন ছিল না। তখন কি ছিল, আদি উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন প্রথমে উৎপন্ন করছে, তখন ধীরে ধীরে সেখানে জীব সার্ভাইভ করার জন্য পৃথিবীটা তৈরি হয়েছে। ওকে, নেক্সট আমার যেটা আসলো সেটা কি, শ্বসন। এই অধ্যায়ে তোমাদের দুইটাই টপিক, সালোক সংশ্লেষণ এবং শ্বসন। দেখো শ্বসনের ক্ষেত্রে আমরা যেগুলো পড়াশোনা করব, শ্বসন দুই টাইপের। একটা শ্বসন জিনিসটা কি, আগে এটা আমাদেরকে জানতে হবে। শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের যে হচ্ছে অক্সিজেনের সহায়তায় তোমার দেহে উপস্থিত খাদ্য জারিত হয়ে বা গ্লুকোজ জারিত হয়ে কি তৈরি হচ্ছে, দেহের ব্যয় উপযোগী মানে শক্তি উৎপন্ন হচ্ছে। শক্তিটা কি হিসেবে ব্যয়িত হচ্ছে, মানে উৎপন্ন হচ্ছে, ওই যে আমরা এটিপি পাইছিলাম, এটিপি ওইটা তৈরি করতেছে, সেইটাই, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি, শ্বসন। এখন এটা কিভাবে হয়, কয়টি ভাবে হয় শ্বসন? হয় দুই ভাবে। একটা হচ্ছে আমার অক্সিজেন উপস্থিতিতে, একটা হচ্ছে আমার অক্সিজেনের
অনুপস্থিতিতে। অক্সিজেনের উপস্থিতি মানে অক্সিজেন যদি প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে কি আমার সবাত শ্বসন, অক্সিজেন যদি আমার অনুপস্থিত থাকে সেটা হচ্ছে আমার অবাত শ্বসন। সবাত শ্বসনে অক্সিজেন উপস্থিত থাকে এবং এটা হয় উন্নত শ্রেণীর জীবদের ক্ষেত্রে, এবং যেখানে হচ্ছে আমার অবাত শ্বসন হয় এটা হচ্ছে আমার অনুন্নত শ্রেণীর জীবগুলোর ক্ষেত্রে। এখন আমরা দেখি এই যে সবাত শ্বসন, এখানে কি থাকে আমার অক্সিজেন থাকে, এটা কাদের হয় সকল প্রাণী, সকল জীব বলতে পারো। ওকে, আর এই যে অবাত শ্বসন ইথানল, এটা কার কার হয় ইস্ট ইস্ট এবং কিছু ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমার কি হয় ইথানল হয়। এই দুইটাই কিন্তু অবাত শ্বসন, এই দুইটাই অবাত শ্বসন। আবার এই ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড আমার কাদের তৈরি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় কিছু ব্যাকটেরিয়া আবার আমাদেরও মানুষের বা কোনো প্রাণীর মাংসপেশিতে হয়। মাংসপেশিতে এই জিনিসটা হচ্ছে। তাহলে কি একটা হচ্ছে আমার সবাত শ্বসন, একটা আমার অবাত শ্বসন। সবাত শ্বসন কাদের হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে সকল উন্নত জীবের, এবং অবাত শ্বসন কাদের হচ্ছে ইস্ট এবং কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে আমার ইথানল, এবং ল্যাকটিক অ্যাসিড যখন আমার হচ্ছে সেটা কিছু ব্যাকটেরিয়া এবং মাংসপেশি, আমাদের প্রাণীদেরও মাংসপেশির মধ্যে এটা হয়। সবাত শ্বসনে কি হয়, সবাত শ্বসনের ক্ষেত্রে এই যে দেখো এটা গ্লুকোজ H12O6, এটা কি হয় 6 অণু পানি, এটা জাস্ট তোমার সালোক সংশ্লেষণের উল্টা বিক্রিয়া। দেখো ওখানে 6 অণু পানি, 6 অণু কার্বন আছে, 6 অণু পানি শক্তি এটিপি। এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড আর পানি থেকে তোমার এর আগে কি হয়েছিল গ্লুকোজ, এবার শুধু গ্লুকোজ ভেঙে হবে তোমার কার্বন ডাইঅক্সাইড আর পানি। আর এখানে শক্তি কতটুকু তৈরি হয় 38 এটিপি। তোমরা ইন্টারমিডিয়েটে যখন উঠবা, ইন্টারমিডিয়েটে তোমরা এটা দেখবা যে এটা 36 এটিপি হয়ে গেছে, অ্যাকচুয়ালি 38 এটিপি নাই, কিন্তু এখন তোমার 36 এটিপি লিখলে তোমার টিচার ভুল দিবে, এখন তোমার 38 এটিপি লিখতে হবে, যেহেতু তোমার এসএসসি লেভেলে ইন্টারমিডিয়েটে কেন 36 এটিপি হয় এটা এখন বলতে গেলে অনেক কথাবার্তা এইসব, মানে ইন্টারমিডিয়েটের এটা অনেক হিউজ বড় একটা চ্যাপ্টার দেওয়া আছে, সেটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তোমাদেরকে পড়ানো হবে, অথবা যখন আমরা আরো অন্যান্য ডিটেইলসে ক্লাস করব ধীরে ধীরে তখন আমরা এটা জানবো। এখন আমাদের এটা দরকার নেই, এখন আমরা আপাতত যেহেতু একটা ওয়ান শট ক্লাস, এখানে আমরা যা যা আমাদের প্রয়োজন বা যতটুকু আমার বইয়ে আছে এবং আমার এসএসসির জন্য যা যা লাগবে এতটুকু পড়লেই হবে। ওকে, এখানে আমি দেখি যে 38 এটিপি, ওকে তুমি এটা লিখবা 38 এটিপি। অবাত শ্বসন, অবাত শ্বসন এখানে দেখো C6H12O6 মানে গ্লুকোজ, এখান থেকে কি হবে পাইরুভিক, এই যে C2H5OH, সরি এখানে কি তৈরি হইলো আমার একটা ইথানল, এই যে এটা ইথানল আর 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এখানে শক্তি কতটুকু হবে দেখো মাত্র 2 এটিপি, কারণ এগুলো অনুন্নত শ্রেণীর জীব, ব্যাকটেরিয়া ইস্ট, এদের তো এত শক্তির প্রয়োজন নেই সার্ভাইভ করার জন্য, এদের জন্য এতটুকুই এনাফ। এখানে কি তৈরি হচ্ছে 2 এটিপি, এবং এখানে দেখো কোনো অক্সিজেন নাই, এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই, কিন্তু সবাত শ্বসনে অক্সিজেনটা ছিল। ওকে, অবাত শ্বসনের ক্ষেত্রে আরেকটাতে দেখি আমি আবার সেই সেম গ্লুকোজ কি হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কি এরকম C3H6O3, এই যে ল্যাকটিক অ্যাসিড এটা তৈরি হচ্ছে, এবং এখানেও কতটুকু শক্তি 2 এটিপি। তাই অবাত শ্বসনের শক্তি যদি তোমাকে জিজ্ঞেস করে কত এটিপি তুমি কি বলবে 2 এটিপি, এবং সবাত শ্বসনে যদি তোমাকে জিজ্ঞেস করে কত এটিপি তুমি কি বলবে 38 এটিপি। ওকে, এই গেল আমার সবাত শ্বসন আর অবাত শ্বসনের কথাবার্তা। এখন আমরা একটু দেখি শ্বসন কি, আমরা যা পড়লাম তা আমাদের এখানে সংক্ষেপে লেখা আছে, একটু স্ক্রিনশট নিবা, এবং সংক্ষেপে বলতে একটু মোটামুটি সংক্ষেপে, একটু আবার ডিটেইলেও, এটা এখন আমরা একটু মিলাই নেব। শ্বসন হলো প্রক্রিয়া যার মাধ্যমে জীবদেহ যৌগিক খাদ্য দ্রব্যকে জারিত করে কি করে শক্তি উৎপন্ন করে। শক্তি মানে কি, এই শক্তি হচ্ছে আমার এটিপি, অধ্যায়ের শুরুতে আমরা বলেছি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি, যেটা আমার কি করে জৈবিক শক্তি মুদ্রা বলা হয়, যে আমার শক্তি ইউটিলাইজ করতে পারে, আবার স্টোর করতে পারে, কি জানি রিচার্জেবল ব্যাটারি। ওকে, এই শক্তি জীবের চলন ক্ষয়পূরণ বৃদ্ধি জনন এসব আমরা পড়েছি। শক্তির উৎস কি সূর্য, মানে সৌরশক্তি মানে সূর্য শক্তি, যে উদ্ভিদের সালোক সংশ্লেষণের মাধ্যমে কাজ করে এটা আমরা জানি। এটিপি উৎপাদন এবং ব্যবহার, এটিপি উৎপাদনে কি হয় শ্বসনের মাধ্যমে স্থিতি রক্ষার জন্য, ওখানে আমরা দেখেছি, এই যে অলরেডি আমরা এখানে দেখেছি, দেখো এই যে এটিপি উৎপন্ন হয়, এখানে হচ্ছে আমার 38 এটিপি এবং এখানে হচ্ছে আমার 2 এটিপি। ওকে,
এই শক্তিটা আমরা কি করছি শারীরবৃত্তীয় কাজের জন্য, যেমন শর্করা ছাড়াও প্রোটিন, ফ্যাট, বিভিন্ন জৈবিক অ্যাসিড রাসায়নিক বস্তু রূপে ব্যবহার হতে পারে। আমরা তো শুধুমাত্র গ্লুকোজের কথা বলতেছি, কিন্তু অন্যান্যগুলোও আছে, যদিও এই সম্বন্ধে তোমাদের এখন মানে ডিটেলস দেওয়ার নাই এবং জানার দরকার নয়। শ্বসনের প্রক্রিয়া এবং স্থান, খাদ্যের যৌগগুলো প্রথমে ভেঙে সরল যৌগে পরিণত হয়, জারিত হয়ে এটিপি উৎপন্ন করে। সরল যৌগ বলতে কি বোঝায়? গ্লুকোজ। গ্লুকোজ, এবং আমাদের শরীরও কিন্তু গ্লুকোজ ছাড়া অন্য কিছু অ্যাবজর্ব করে না। এই জন্য দেখবা বডিতে যাই শর্করাই তুমি খাও ওইটাকে গ্লুকোজ ফর্মে আনতে হয়, উদ্ভিদেরও তাই। ওকে, জীবদের প্রতিটি কোষে 24 ঘন্টা চলতে থাকে শ্বসন, সাধারণত তাপমাত্রায় 24 ঘন্টায় চলতে থাকে। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে ফুল, পাতা, কুঁড়ি এসব জায়গায় কি হয়, কাণ্ডের অগ্রভাগে শ্বসনের হার বেশি, কারণ ওই সব জায়গা বৃদ্ধি হয় বেশি। যেমন তুমি শ্বসনের হার কিন্তু দেখবা যে শিশুরা কিন্তু তাড়াতাড়ি নিঃশ্বাস প্রশ্বাস নেয়। তুমি মানুষ, আমি যতক্ষণ নেই 1 মিনিটে, একটা বাচ্চা কিন্তু তার থেকে বেশি নেয়। এটা কেন নেয় তুমি জানো? কারণ ওদের শক্তি বেশি, মানে ওদের বৃদ্ধি বেশি হচ্ছে, ওদের একটা গ্রোয়িং ফেসে আছে। ঠিক সেরকম উদ্ভিদের যেই অংশগুলো বৃদ্ধি হয় বেশি, তাদের শক্তি দরকার বেশি, সেখানে শক্তির খরচ হয় বেশি, ব্যয় হয় বেশি। তো এই যে জায়গাগুলো, এই সব জায়গায় কি হয়, শ্বসনের হার বেশি হয়। শ্বসন প্রক্রিয়ায় সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়। ওকে, এই ধরনের এখন আমরা দেখব যে শ্বসনের প্রকারভেদ অলরেডি আমরা দেখেছি, এবং জাস্ট আমরা এখন কথাগুলো মিলাবো। ওকে, দেখো অক্সিজেন প্রয়োজন অনুসারে শ্বসনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটা হচ্ছে আমার অবাত, একটা সবাত। এই যে সবাত শ্বসন, যেটাকে আমরা কি বলছি, অ্যারোবিক রেসপিরেশন। আরেকটা হচ্ছে অবাত শ্বসন, এটাকে আমরা বলছি অ্যানারোবিক রেসপিরেশন। সবাত শ্বসনের ক্ষেত্রে দেখো অক্সিজেন প্রয়োজন, শর্করা, প্রোটিন, লিপিড, জৈবিক অ্যাসিড আর সম্পূর্ণভাবে জারিত হয়, আর উৎপন্ন হয় কি আমার, এটা ওই যে বলেছিলাম সবাত শ্বসনটা হচ্ছে ডিরেক্ট আমার ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণের উল্টা, ওটা উল্টাই দিলে যেটা হয় ওটাই হচ্ছে আমার সবাত শ্বসন। এই যে এটা দেখো, পানি শক্তি, এখানে 686 কিলো ক্যালোরি পার মোল, এটা মনে রাখতে হবে 686। 1 অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে উৎপন্ন হয় 34 এটিপি। 34 না, এটা অ্যাকচুয়ালি 38 এটিপি। ওকে, নেক্সট, এই যে এটা কি, এটা তোমার কোথাকার চিত্র? এটা তোমার বইয়েরই চিত্র। জাস্ট এখন আমরা একটু বুঝবো। দেখো গ্লুকোজ শ্বসনের কয়টা ধাপ? শ্বসনের ধাপ হচ্ছে 4টা। এটা আমরা অলরেডি মাইটোকন্ড্রিয়া যখন পড়েছিলাম তখন মনে বলেছিলাম যে শ্বসনের ধাপ হচ্ছে 4টা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস সাইকেল, এবং আরেকটা হচ্ছে তোমার কি সবার শেষে যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন অথবা ইলেকট্রন প্রবাহতন্ত্র। তোমাদের বইয়ে একটা কথা বলা আছে, তোমাদের বইয়ে বলা আছে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন প্রবাহতন্ত্র, এই পর্যায়ে এটিপি তৈরি হয়। আসলে না, এটিপি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে ইলেকট্রনটা বাহিত হচ্ছে তোমার এই পুরো সাইকেলটার ভিতর দিয়ে, ওইটা তোমার এটিপি তৈরিতে কাজে লাগে। এটিপি তৈরি হচ্ছে আসলে একটা তোমাদের কথা আছে কেমি অসমোসিস প্রক্রিয়ায়। তুমি এখন আমার এসব কথা বলো না, কিন্তু আমি তোমাদেরকে অ্যাকচুয়াল কনসেপ্টটা বলতেছি যে এটিপি তৈরি হয় কেমি অসমোসিস প্রক্রিয়া। যেহেতু তোমরা অনেক ছোট বাচ্চা এবং প্রাথমিক পর্যায়ে তোমাদের এই রকম কথাটা বলা আছে, কিন্তু এটা ইন ডিটেলস মানে আসলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন পর্যায়ে কিন্তু এটিপিটা তৈরি হচ্ছে না। এটিপি তৈরি হচ্ছে কেমি অসমোসিস প্রক্রিয়া, সেটা অন্য একটা প্রক্রিয়া। কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সিস্টেমে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে তোমার ইলেকট্রনটা বাহিত হচ্ছে, এটা তোমার এটিপি উৎপন্ন করতে একটা ভূমিকা রাখতেছে। এটা অ্যাকচুয়াল কনসেপ্ট, কিন্তু তবু বইয়ে তোমাদের এত ডিটেলস লেখা নাই, কিন্তু যা আছে আমি তোমাদেরকে একটু মানে ক্লিয়ার আইডিয়াটা দিলাম। ওকে, এখন দেখি গ্লুকোজ। গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস লাইসিস, কোনো কিছু লাইসিস মানে ভাঙন। হ্যাঁ, লাইসিস মানে ভাঙন, এটা মনে রাখবা। লাইসিস মানে ভাঙন। এই যে আমার লাইসিস মানে ভাঙন, তাহলে গ্লাইকোলাইসিস কি ভাঙতেছে? গ্লুকোজটা ভাঙতেছে। গ্লুকোজ ভেঙে আবার কি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড। কয়টা তৈরি হইতেছে? 2টা, এখানে একটা এবং এখানে আরেকটা। এবং এখানে আমার টোটাল প্রথমে ছিল 4 এটিপি, কিন্তু 2 এটিপি আমার অলরেডি খরচ হয়ে গেছে। 2 এটিপি আমার খরচ হয়ে গেছে, থাকতেছে কি আমার 2 NADH2 আর 2 ATP। ওকে, NADH2 এটা আমরা মনে রাখবো, নিকোটিন অ্যাডিনাইন ডিহাইড্রোজেনেস। ওকে, এই যে N, আরে বাবা, ADH, এটা মানে কি 3 ATP। FADH2 এটা মানে
2 এটিপি, এটিপি আর একটা জিটিপি, এটা মানে এটিপি, মানে এটা একটা মানে একটাই, মানে জিটিপি আর এটিপি হচ্ছে সমান সমান। হ্যাঁ, তো এই যে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে আমার কি হইলো যে 4 NADH2 এইটার সাথে প্লাস 2 ATP তৈরি হলো, তাহলে পাইরুভিক অ্যাসিড, তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে কয়টা তৈরি হলো আমার দুইটা NADH2। তারপরে এখান থেকে পাইরুভিক অ্যাসিড এখন আমার কি হবে ভাঙবে, এখানে আমার একটু কার্বন ডাই অক্সাইড বের হবে, কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু আমার সবাত শ্বসনের পর্যায়ে মনে রেখো। সেখানে কি হবে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। আরে বাবা রে, এই যে দুইটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, আবার সেখান থেকে দেখো সেখান থেকে দেখো এই যে 3 NADH2 FADH2 আর একটা জিটিপি তৈরি হবে, হয়ে কোথায় যাবে আমার ক্রেবস সাইকেলে। এই যে 3 NADH2 FADH2 আর জিটিপি, এই তিনটা এখানে হচ্ছে আমার সর্বোচ্চ শক্তি তৈরি হচ্ছে, এটা কোথা থেকে হচ্ছে আমার ক্রেবস চক্র, এটা মনে রাখতে হবে ক্রেবস চক্র বা TCA সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এটা তোমাদের ইন্টারমিডিয়েট উঠলে অনেক গ্রস পড়াশোনা হবে। এখান থেকে আবার কি হবে দুইটা কার্বন ডাইঅক্সাইড যাবে, তাহলে আমার আলটিমেট কি তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড পানি মিলে 38 ATP আর তাপ শক্তি। ওকে, এখন আমরা দেখি এটার অ্যাকচুয়াল হিসাবটা। এটার অ্যাকচুয়াল হিসাবটা এখানে দেখো, এতক্ষণ যেসব কথাবার্তা বলেছি সেগুলো খুব সুন্দর করে সাজানো আছে, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। ওকে, এখন দেখো যে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসে কি হবে এক অণু গ্লুকোজ থেকে বিভিন্ন প্রক্রিয়া জারিত দুই অণু পাইরুভিক অ্যাসিড, এই যে দেখো দুই অণু পাইরুভিক অ্যাসিড, এখানে একটা ওখানে একটা। ওকে, নেক্সটে দেখো আবার এখানে কি তৈরি হবে একটা NADH2 উৎপন্ন হবে, অক্সিজেনের প্রয়োজন নাই। যেহেতু এখানে অক্সিজেনের প্রয়োজন নাই, একটা কথা মনে রাখো এখানে যেহেতু অক্সিজেনের প্রয়োজন নাই প্রথম ধাপে কোনটা গ্লাইকোলাইসিস, তাহলে এটা সবাত এবং অবাত দুইটা শ্বসনেরই প্রথম ধাপ, দুইটা শ্বসনেরই প্রথম ধাপ, কারণ এখানে অক্সিজেনের আমার প্রয়োজন নাই, তাই এটা সবাত শ্বসনও যেভাবে চলে অবাত শ্বসনও সেভাবেই চলে। এখানে কি কি থাকলে আমার দেখো দুই অণু পাইরুভিক অ্যাসিড দুই অণু NADH2, এই যে 2 ATP আমার খরচ হয়ে যায়। এই 2 ATP খরচ হয়ে যায় বলে ইন্টারমিডিয়েটে তোমাদের হিসাবটা ওখানে আসলে 36 দেওয়া থাকে, কিন্তু এখানে তোমাদের কেন জানি 38। আচ্ছা, অ্যাসিটাইল কোয়ে তৈরি, পাইরুভিক অ্যাসিড থেকে কি হবে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। পাইরুভিক অ্যাসিড থেকে আমার কি হবে 2 কার্বন বিশিষ্ট, এটা কত কার্বন বিশিষ্ট 2 কার্বন বিশিষ্ট এই যে অ্যাসিটাইল কোয়ে আমার তৈরি হবে, এই যে অ্যাসিটাইল কোয়ে, তো মনে রাখবে 2 কার্বন বিশিষ্ট। সাথে সাথে এক অণু কার্বন ডাইঅক্সাইড এবং এক অণু, এই যে এই জিনিসটা একটু মিলাও, গ্লুকোজ, গ্লুকোজে কত ছিল C6H12O6। পাইরুভিক অ্যাসিড আছে না, এই পাইরুভিক অ্যাসিড হচ্ছে আমার 3 কার্বন বিশিষ্ট, একটু জিনিসটা খেয়াল করো 3 কার্বন বিশিষ্ট। দেখো 6 কার্বনটা ভাগ হয়ে 3 কার্বন 3 কার্বন 3 কার্বন 3 কার্বন H4O3, এটা হচ্ছে আমার পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে আমার পাইরুভিক অ্যাসিড। তাহলে এখানে দেখো 3 কার্বন 3 কার্বন, এখন এই 3 কার্বন থেকে অ্যাসিটাইল কোয়ে হয়ে গেল, এটা কত কার্বন 2 কার্বন 2 কার্বন, তার মানে আরেকটা কার্বন আমার কই গেল, আরেকটা কার্বন আমার কোথায় গেল পাইরুভিক অ্যাসিড থেকে আমার যে অ্যাসিটাইল কোয়ে হইলো, এখানে 3টা কার্বন থেকে 2টা কার্বন অণু মানে 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হলো, তার মানে একটা কার্বন অবশ্যই আমার কোথাও চলে গেছে, এই যে কার্বনটা ওইটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সাথে একটা কার্বন আমার চলে গেছে, তাহলে কি হয়ে গেল তখন আমার পাইরুভিক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে, সাথে সাথে এক অণু কার্বন ডাইঅক্সাইড, এবং এইখানে দেখো যেহেতু এখানে 3 কার্বন থেকে 2 কার্বন হয়ে গেছে, এখানে কিন্তু দেখো 6টা থেকে 3টা 3টা করে ভেঙে গেছে, তাই কোনো কার্বন ডাইঅক্সাইডের দরকার হয়নি, কারণ আমার 3 3 টোটাল 6 ছিল, কিন্তু এখানে কিন্তু না, এখানে হচ্ছে তোমার 3 কার্বন থেকে 2 কার্বন আসছে, তার মানে একটা কার্বন চলে গেছে, কোথায় গেছে এই যে কার্বন ডাইঅক্সাইড। তার মানে একটা একটা পাইরুভিক অ্যাসিড থেকে যদি একটা অ্যাসিটাইল কোয়ে হয়, তাহলে 2টা পাইরুভিক অ্যাসিড থেকে 2টা অণু অ্যাসিটাইল কোয়ে আর 2 অণু কার্বন ডাই অক্সাইড। এবং দেখো এরপরটা হচ্ছে আমার কি ক্রেবস চক্র, ক্রেবস চক্রে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, এখানে NADH2 FADH2 জিটিপি, ক্রেবস চক্রে কত টোটাল এটিপি তৈরি হয় 24 এটিপি টোটাল, সবচেয়ে বেশি 24 এটিপি, 24 এটিপি, এটা হচ্ছে আমার দরকার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ ধাপ। আচ্ছা, 4 অণু কার্বন ডাইঅক্সাইড FADH2 NADH2 এটা তৈরি হয়, এই যে এখানে আমরা দেখি, এখানে আমরা দেখলাম কোথায় গেল এই যে ক্রেবস চক্র, এখানে সব থেকে বেশি পরিমাণ NADH2 মানে কি 3টা NADH2 মানে এখানে 18 এটিপি, এখানে একটা FADH2 মানে কয় এটিপি, একটা 3 অণু NADH2 মানে হচ্ছে
সরি 18 কেন, 3 অণু মানে হচ্ছে 3 অণু 9 এটিপি, 3 3 9। FeDH2 মানে হচ্ছে 2 এটিপি, আর এখানে হচ্ছে 1 এটিপি, তার মানে 9 10 11 12, এখান থেকে 12 আবার এখান থেকেও 12, টোটাল মিলাই হচ্ছে এখানে 24 এটিপি। মানে এখান থেকে 12 এখান থেকে 12, টোটাল মিলাই এখানে 12 + 12 24 এটিপি আমার কোথায় তৈরি হচ্ছে, আমার তৈরি হচ্ছে ক্রেভ চক্রে। ওকে, এই যে 24 এটিপি। ইলেকট্রন প্রবাহ তন্ত্র বা ট্রান্সপোর্ট চেইন, দেখো এখানে এতক্ষণ যা আমার NADH2 FeDH2 যা সকল জিনিসপত্র তৈরি হয়েছে সবগুলো উচ্চ শক্তি ইলেকট্রন প্রবাহ তন্ত্র প্রবাহিত হয় এবং প্রোটন এটিপি তৈরিতে ইলেকট্রন প্রবাহিত হয় এবং প্রোটন এটিপি তৈরিতে ব্যবহার করা হয়, মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এটিপি পানি, উচ্চ শক্তির ইলেকট্রন, প্রোটন এখানে হচ্ছে উৎপাদিত বস্তু, মোট হচ্ছে 34 এটিপি এবং টোটাল এখানে কাউন্ট করলে 38 এটিপি। এটা হচ্ছে এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে তোমার বইয়ে তৈরি হয়। ওকে, এতক্ষণ আমরা যেগুলো পড়লাম সেগুলো কি? সবাত শ্বসন। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অবাত শ্বসন। অবাত শ্বসনের ক্ষেত্রে আমরা জানি কি এখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, এটা আমি তোমাদের শুরুতেই বলেছি। সবাত শ্বসনের ক্ষেত্রে ধাপ কতগুলো ছিল আমাদের? সবাত শ্বসনের ক্ষেত্রে ধাপ ছিল আমার 4টা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। কিন্তু এখানে যেহেতু আমার অক্সিজেনের অনুপস্থিতিতে হবে এবং অনুন্নত জীবের ক্ষেত্রে হবে, এখানে আমার 2 ধাপেই শ্বসনটা সম্পন্ন হয়ে যাবে। কি কি সেই 2টা ধাপ আমি একটু দেখি। একটা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ বা গ্লাইকোলাইসিস, এটা একদম সেম টু সেম কিসের মতো? এটা হচ্ছে আমার ইয়ের মতো, সবাত শ্বসনেরই মতো, কিন্তু এখানে একটু অসম্পূর্ণ, যেটা মানে অনুন্নত জীবগুলোর ক্ষেত্রে হয়। কিন্তু এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ক্ষেত্রে আসলে আমার কোনো অক্সিজেনের প্রয়োজন পড়তেছে না। এখানে আমার গ্লুকোজ ভেঙে কি হচ্ছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এই যে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হচ্ছে এবং এখানে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না, এই জন্য এটা আমার উভয় শ্বসনেরই প্রথম ধাপ। আচ্ছা, এবং নেক্সট যেটা হবে, এই পাইরুভিক অ্যাসিডটা সবাত শ্বসনের ক্ষেত্রে আমাদের কি করেছিলাম আমরা? সবাত শ্বসনের ক্ষেত্রে আমার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছিল, কিন্তু এক্ষেত্রে আমার অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হবে না, এখানে পাইরুভিক অ্যাসিড কি হবে? বিজারিত হয়ে যাবে। ওকে, বা বিজারণ হবে পাইরুভিক অ্যাসিডে। ওকে, এখন আমরা দেখি কিভাবে হবে। অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে শ্বসনিক বস্তু শর্করা, প্রোটিন আংশিকভাবে জারিত হয়। এখানে যেহেতু এটা অক্সিজেন থাকে না তাই সম্পূর্ণ জারিত হতে পারে না, আংশিক হয়। উৎপন্ন হয় বিভিন্ন জৈব যৌগ, যেমন ইথানল, অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড। ইথানল কার কার ক্ষেত্রে উৎপন্ন হয়? ইস্ট এবং কিছু ব্যাকটেরিয়া। তোমরা ইস্ট কিন্তু এটা পড়েছো, পাউরুটি শিল্পে ব্যবহার করা হয় বা পাউরুটি তৈরিতে ব্যবহার করা হয়। কেন হয়? ইস্টের যে অবাধ শ্বসনটা ঘটে অক্সিজেনের অনুপস্থিতিতে, পাউরুটিটাকে রেখে দেওয়া হয় ডার্ক ফেজের মধ্যে, অক্সিজেনের অনুপস্থিতিতে, তো তখন দেখা যায় কি হয়, ইস্টগুলো বিক্রিয়া করে, তো ইস্টগুলো শ্বসন সম্পন্ন হয়। শ্বসন সম্পন্ন হইলে কি হয়, ইস্টগুলো ইস্টের এই যে শ্বসনটা হচ্ছে, ইস্টের অবাধ শ্বসন হচ্ছে, তখন এটার ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হচ্ছে, এটার ফলে পাউরুটিটা ফুলে যায়। তো এই জন্য আমরা ইস্ট কি করি, বেকারি শিল্পে বা পাউরুটি শিল্পে ব্যবহার করে থাকি। ওকে, এখানে এটা কোথায় কোথায় অণুজীব, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এবং ইস্টের ক্ষেত্রে। আবার ইয়েটা কোথায় হয়, ল্যাকটিক অ্যাসিড কোথায় হয়? আমরা বললাম তোমাদেরকে প্রাণীর মাংসপেশিতে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয় এবং কিছু কিছু ফর্মেশন তৈরি হয়। আবার কিছু জায়গায়, যেমন হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হতে পারে। কিন্তু এখানে কত এটিপি উৎপন্ন হয়? 2 এটিপি। কিন্তু আমরা ইয়েতে কতটুকু পড়েছিলাম? সবাত শ্বসনের ক্ষেত্রে আমাদের সেটা ছিল 38 এটিপি। ওকে, এখন আমরা দেখি এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হইলো। আবার এখানে কতটুকু হইলো? 4 এটিপি শক্তি উৎপন্ন হয়, এর মধ্যে 2 এটিপি খরচ হয়ে যায়, একদম ইয়ের মতো, সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসের মতো। তাই গ্লাইকোলাইসিস উৎপন্ন হয় NADH2 এবং পরবর্তী ধাপে ব্যবহৃত। ওকে, তাহলে এখানে কি হইলো আমার? এখানে হচ্ছে আমার সেম টু কিসের মতো, এটা আর ব্যাখ্যা করলাম না। সেম, এটা হচ্ছে আমার কিসের মতো? সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসের মতো। আর এখানে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ। দেখো সাইটোপ্লাজমের এনজাইমের সাহায্যে এইখানে হচ্ছে আমার এখন ঘটনা, ল্যাকটিক অ্যাসিড বা ইথানল রূপান্তরিত হয়। ইথানল কোথায় কোথায়? ইথানল কাদের হবে? যদি সেটা ইস্ট বা কোনো ব্যাকটেরিয়া হয়। আর ল্যাকটিক অ্যাসিড কোথায় হবে? যদি সেটা মাংসপেশি অথবা কোনো ব্যাকটেরিয়া, কিছু কিছু ক্ষেত্রে আবার ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে পারে। এবং দেখো এখানে NADH2 জারিত হয়ে শক্তি উৎপন্ন করে এবং অক্সিজেন না থাকায় অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় না। ফসফোরাইলেশন মানে কি? ফসফেট যোগ। দেখো ল্যাকটিক অ্যাসিড বা ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড মিলে আমার কি তৈরি হয়েছে? এটিপি উৎপন্ন হয় না,
গ্লাইকোলাইসিসে উৎপন্ন এটিপি এই ধাপে ব্যবহৃত হয়। মানে এখানে আমার নতুন করে কোনো এটিপি উৎপন্ন হচ্ছে না, গ্লাইকোলাইসিসে যে 2 এটিপি, ওই যে 4 এটিপি হয় টোটাল, 2 এটিপি খরচ হয়ে যায়, ওই 2 এটিপি হচ্ছে আমার আলটিমেট এটিপি। ওকে, এক অণু গ্লুকোজ থেকে অবাধ শ্বসনের নিট এটিপি হচ্ছে কত? 2 এটিপি। ওকে, এই যে শ্বসনের এখন প্রভাবক, সালোক সংশ্লেষণের প্রভাবকের ক্ষেত্রে আমরা যেমন পড়েছিলাম, বাহ্যিক মানে কি? দেহের বাইরে, এবং অভ্যন্তরীণ প্রভাবক মানে উদ্ভিদের দেহের ভিতরে। সেম এখানেও, শুধুমাত্র এখানে কিছু কথাবার্তার ভেরিয়েশন আছে। যেমন হচ্ছে তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ওখানে কত ছিল? খুব কম তাপমাত্রা, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং ওখানে বলা ছিল 45-এর উপরে আমার সালোক সংশ্লেষণ চলতে পারে না। এখানে দেখো 20-এর নিচে এবং 45-এর উপরে শ্বসন কমে যায়। কথাগুলো একটু ভিন্নতা আছে। উত্তম তাপমাত্রা এখানে কত? এখানে হচ্ছে 20 থেকে 45, ওখানে কত ছিল আমার? 22 থেকে 35, খুব যদি ভুল না করি। তাহলে এখানে সবাত শ্বসন চলার জন্য অপরিহার্য অক্সিজেন ছাড়া, মানে কি বলেছে এখানে? অক্সিজেন না থাকলে শ্বসন বন্ধ থাকে। সালোক সংশ্লেষণে আমার কি ছিল? সালোক সংশ্লেষণে যদি আমার অক্সিজেন বেড়ে যেত, তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ আমার কমে যেত। এটা মনে রাখো, সালোক সংশ্লেষণে, কারণ সালোক সংশ্লেষণে অক্সিজেন তৈরি হচ্ছে, সালোক সংশ্লেষণ বিক্রিয়া আমার অক্সিজেন একটা বাই প্রোডাক্ট ওখানে তৈরি হচ্ছে। ওখানে আগে থেকেই যদি বায়ুতে অক্সিজেন বেশি থাকে, তখন সালোক সংশ্লেষণ তো কমে যাবে। কিন্তু এখানে আমার কি হচ্ছে? এখানে আমার অক্সিজেন, মানে এখানে শ্বসনের ক্ষেত্রে আমার অক্সিজেনটা ব্যবহার হচ্ছে। তাই অক্সিজেনই যদি না থাকে, যেমন সালোক সংশ্লেষণের ক্ষেত্রে যদি কার্বন ডাইঅক্সাইড না থাকে, সালোক সংশ্লেষণ হবে না। ঠিক শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন না থাকলে শ্বসন হবে না। দেখো এখানে আলো সরাসরি প্রয়োজন নেই, তবে দিনের বেলায় পত্ররন্ধ্র, এখানে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে যেমন একটা ভূমিকা ছিল, পত্ররন্ধ্রের মধ্যে তোমার মেসোফিল টিস্যুতে তোমার ইয়েটা হইতো, সালোক সংশ্লেষণ হইতো। কিন্তু শ্বসনের ক্ষেত্রে দেখো, শ্বসনের ক্ষেত্রে আলোর কিন্তু সরাসরি ভূমিকা নেই। কিন্তু যদি হচ্ছে পত্ররন্ধ্র খোলা থাকে, তাহলে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ প্রক্রিয়াটা একটু সহজ হয়ে যায়, তাই তখন শ্বসনের হারটা বেড়ে যায়। এটা একটা ইনডিরেক্টলি রিলেটেড। ওকে, অভ্যন্তরীণ প্রভাবক কি? খাদ্যদ্রব্য। শ্বসন হার খাদ্যদ্রব্যের পরিমাণ ধরন দ্বারা নিয়ন্ত্রিত। বেশি তুমি যদি খাও, তাহলে তোমার শরীরে বেশি শক্তি উৎপন্ন হইতে হবে, আবার বেশি স্টোর হয়ে যায়। মানে এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আবার এমন বেশি খেও না, মানে এটার জন্য যে আমি তো অনেক বেশি খাইলে অনেক শক্তি উৎপন্ন হবে, আসলে না। তোমার যতটুকু শক্তি প্রয়োজন তোমার ততটুকু খেতে হবে, এবং যতটুকু তোমার ইউটিলাইজ করা দরকার। এটা তো মানুষের ক্ষেত্রে, এবং উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় অতিরিক্তটা ওই যে স্টোর করে রাখে, এবং যেটা হচ্ছে তোমার ওর জন্য দরকার, মানে যতটুকু দরকার একটা লেভেল পর্যন্ত সে, মানে শরীরে খাদ্যদ্রব্যের উপস্থিতি ভালো থাকলে তাহলে শ্বসনের হারটা বাড়ে। আচ্ছা, কোষের বয়স। অল্প বয়স্ক কোষের প্রোটোপ্লাজম বেশি, শ্বসনের হার বেশি। ওই যে তোমাদেরকে বলেছিলাম যে মানুষের দেখবা শিশুরা খুব তাড়াতাড়ি নিঃশ্বাস প্রশ্বাস নেয়, এবং বড়রা একটু ধীরে নেয়। তো এটার ক্ষেত্রে এমন যে অল্প বয়স্ক পাতার মধ্যে শ্বসন হার বেশি। ওকে, অজৈব লবণ। শ্বসনের জন্য কিছু অজৈব লবণ প্রয়োজন হয়, মানে ইনঅর্গানিক, যেটাকে আমরা কি বলি? খনিজ লবণ বলি। অতিরিক্ত লবণ ব্যবহৃত করতে পারে কোষ মধ্যস্থ পানি শ্বসনিক বস্তু দ্রবীভূত করতে এবং এনজাইম সক্রিয় রাখতে প্রয়োজন। এগুলো খুবই নর্মাল কথাবার্তা, এগুলো আসে না, আসলেও তোমরা এটা বানায় লিখতে পারবা। আসে হচ্ছে তোমার যে ওই যে কিছু তাপমাত্রা, এবং তোমার যে ইয়েটা কোনটা দিলে কোনটা বাড়ে কোনটা কমে। সালোক সংশ্লেষণ এগুলোর অনেক ইনফরমেটিভ। শ্বসনের ক্ষেত্রে যেটা অল্পই আছে, কিন্তু তবুও হচ্ছে ইয়ের মধ্যে বাহ্যিক প্রভাবকের মধ্যে কিছু তাপমাত্রা এগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও। ওকে, শ্বসনের গুরুত্ব। শ্বসনের গুরুত্ব আর কি বলবো, এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, অথবা এটা বইয়ে রিডিং পড়লেও এটা অনেক সময় গ বা ঘতে চলে আসে, যে একটা প্রক্রিয়া তোমার উদ্দীপকে দিয়ে দিল, বলে যে উক্ত প্রক্রিয়াটি, সেটি সালোক সংশ্লেষণও হতে পারে, শ্বসনও হতে পারে। এভাবে আসে যে সেই প্রক্রিয়াটার ব্যাখ্যা করো, বা সেই প্রক্রিয়াটার গুরুত্ব জীবজগতের জন্য কতটুকু দরকার এটা ব্যাখ্যা করা হয়। শ্বসনের গুরুত্ব কি? যে এই যে তোমার শক্তি উৎপন্ন হচ্ছে, না হলে কি করতে পারতো না? জীব সব ধরনের ক্রিয়াকলাপ পরিচালিত করতেছে, এইগুলো করতে পারতো না। তারপরে উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে থাকে, প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, বিভিন্ন উপকার জৈব শক্তি সৃষ্টিতে সহায়তা করে। কিছু কিছু ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বাঁচে না, যেমন একমাত্র শক্তি উৎস অবাত শ্বসন শিল্পে ব্যবহৃত হয়, ইথাইল অ্যালকোহল উৎপাদন, দই পনির তৈরি, মানে বিভিন্ন এই ধরনের কথাবার্তা, মানে এগুলো বানায় লিখে ফেলবা। এগুলো জাস্ট তোমাদেরকে একটা গ্রস আইডিয়া দেওয়ার জন্য আমি লিখেছি। এর থেকেও বেশি করে তোমাদের বই আছে, বইটা একবার রিডিং দিয়ে নিবা এই জায়গাটুকু, তাহলে দেখবা খুব সুন্দর মতো তোমরা বানিয়ে লিখতে পারছো। দেখো অনেক কিছু আমরা বানায় লিখতে পারি, কিন্তু যখন আমরা বইটা দেখি বা পড়ি, তখন আমাদের ভাষাগুলো বেশ গোছানো হয়, এবং আমাদের তথ্যগুলো একটু ইনফরমেটিভ হয়। তাই একেবারেই সবকিছু বানায় না লিখে একটু পড়াশোনা করে যাবা। যেসব প্রশ্ন আমরা জানি যে বানায় লিখবো, সেটাও 2বার অন্তত রিডিং দিয়ে যাবা, দেখবা যে 8-10 জনের থেকে তুমি বেশ ভালো লিখতে পারছো। ওকে,
আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। অধ্যায়টা বেশ গুরুত্বপূর্ণ এবং চেষ্টা করেছি তোমাদেরকে খুব সহজভাবে জিনিসটা বোঝানোর। তোমাদের সাথে যদি আমার সুযোগ হয় তাহলে হচ্ছে আমি আবার এই অধ্যায়ের সম্পর্কে আমি চেষ্টা করব, যদি পারি আমি সিকিউ এমসিকিউ লেকচার একটা নিতে, যদি সময় হয়। আমাদের অনেকগুলো অধ্যায়, প্রতিদিন তোমাদের ক্লাস আসতেছে, তোমরা পাচ্ছ, ক্লাসগুলো করবে এবং এই সংক্রান্ত কোনো সমস্যা হলে বা দেখা যায় যে অনেক কিছু শোনা যায় না, বোঝা যায় না, তোমরা এগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবে, আমরা সেগুলো সেই অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।